ওকে, সরি ফর ইন্টারাপশন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বিশেষ সেশনে ফ্রম আর ইউ টু টি ইউ এক্সপ্লোরিং অপরচুনিটিস ইন এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার ইন জার্মানি। আমি মিনহাজুর রহমান, আজকের সেশনে হোস্ট হিসেবে আপনাদের সাথে আছি। তো করোনার পরবর্তী সময় থেকে শুরু করে আজ অব্দি যদি আমরা একটু দেখি যে বিদেশ যাওয়ার প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পাইছে, সেটা হোক কেরিয়ারের জন্য কিংবা সেটা হোক পড়াশোনার জন্য বা উচ্চশিক্ষার জন্য। তো আজকে আমরা ট্রাই করব, আহ, তবে সেক্ষেত্রে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আহ, অনেক আগে থেকে পূর্ব প্রস্তুতি নেওয়া প্রয়োজন, কারণ বিভিন্ন সময় বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রোভাইড করে, যার জন্য অনেক সময় ডেডলাইন গুলো মনে রাখতে হয়, কিংবা যখন অ্যাপ্লিকেশন পিরিয়ড গুলো শুরু হয় সেটার খোঁজ খবর রাখতে হয়। এছাড়া সবচেয়ে বড় বাধাটা আমাদের ফেস করতে হয় সেটা হচ্ছে আইএলটিএস এর যে একটা বাধা সেটা। তো যার জন্য আমাদের অনেক আগে থেকে পূর্ব প্রিপারেশন নিতে হয়। তো আমরা আজকে ট্রাই করবো জার্মানিতে কিভাবে উচ্চশিক্ষার জন্য আমরা যেতে পারি, সেক্ষেত্রে মাস্টার্স এবং পিএইচডির জন্য কিভাবে নিজেদের অ্যাপ্লিকেশন গুলা সাবমিট করতে পারি। তো এইসব বিষয় নিয়ে আমাদের সাথে আজকে আলোচনা করবেন আমাদের নবোদিতা নাম নোবা আপু, যিনি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থেকে পড়াশোনা করে বর্তমানে আছেন জার্মানিতে। জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডার্মস্টেড তে বর্তমানে এমএসসি একটা রিসার্চ প্রোগ্রাম নিয়ে অধ্যয়নরত আছেন, সেই সাথে কাজ করছেন অ্যাসিস্ট্যান্ট রিসার্চার হিসাবে ফ্রন্টহফার রিসার্চ ইনস্টিটিউশন অ্যান্ড টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডার্মস্টেড। আর ওনার রিসার্চ ফিল্ড মূলত রিসার্চ ডাটা ম্যানেজমেন্ট নিয়ে। তো আমরা আর বেশিক্ষণ কালক্ষেপণ না করে ওনার কাছে চলে যাবো। আপুকে ওয়েলকাম করছি। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমাকে শোনা যাচ্ছে কি ক্লিয়ারলি? জি, জি, শোনা যাচ্ছে। আচ্ছা। ধন্যবাদ আজকে এত সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। স্পেশালি মিনহাজুর গত কদিন ধরে আমার সাথে অনেকক্ষণ কথা হচ্ছে, তো ওর ওর কাছ থেকে আমি দেখে খুব অবাক হয়ে গেছি যে জুনিয়র এত বেশি ইন্টারেস্টেড। এবং এর আগেও অনেকে যোগাযোগ করেছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি এভাবে কোনো প্ল্যাটফর্মের মধ্যে মাধ্যমে করা হয় নাই। তো অনেক ধন্যবাদ, এবং আশা করি আমি তোমাদেরকে কিছুটা হলেও গাইডলাইন দিতে পারবো, যাতে করে তোমরা, আমি আই এম নট এ মোটিভেশনাল স্পিকার টুডে। আমি কাউকে উৎসাহিত করছি হ্যাঁ তোমরা আসো, বাট যারা ইন্টারেস্টেড, যারা রিয়েলি মোটিভেটেড, আসতে চায়, পড়ালেখা করতে চায়, তাদের জন্য একটা পাথওয়ে বা গাইডলাইনের হিসেবে কাজ করবে আমি ধারণা করছি। তো আমি মোটামুটি যেটা প্ল্যান করছি, আজকে আমি একটা প্রেজেন্টেশন বানাইছি। টোটাল হয়তো আমার 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগবে। আমি একটু দ্রুত কথা বলি, আমি চেষ্টা করবো একটু আস্তে কথা বলার, যাতে করে কি প্যাচ করতে পারে সবাই। আর আহ, যাদের যা প্রশ্ন থাকবে ডিউরিং মাই প্রেজেন্টেশন বা আফটার দ্যাট অর বিফোর দ্যাট, যে প্রশ্নগুলো আছে অলরেডি, তাদেরকে অনুরোধ করবো প্রশ্নগুলো এখানে জুমে হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার Q&A সেশন একটা আছে, সেখানে লিখে রাখতে বা চ্যাট সেকশনটাতে লিখে রাখতে, বা আমাদের কো হোস্টকে পাঠাতে, সে কোশ্চেনগুলো কালেক্ট করবে এবং আমার প্রেজেন্টেশনের পরে আমি টোটাল সব কোশ্চেন অ্যান্সার গুলো আবার দেবো। তো মোটামুটি আমি প্রেজেন্টেশনটা একটা স্টোরি লাইন আকারে সাজিয়েছি, যাতে করে A to Z সবাই কিভাবে কি করে আসতে পারে, কি কি ইনফরমেশন দরকার, কিছু লিংক দিয়েছি। আজকের প্রোগ্রামের পরে পুরো প্রোগ্রামটা রেকর্ড করা হচ্ছে, রেকর্ড, এবং আমি এই যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা আমি পিডিএফ করে আমি কোহোস্টকে দিয়ে দিব, সে গ্রুপে আপলোড করে দিবে। তাই কোনো লিংক পাওয়া যাচ্ছে না বা যাবে না, এ নিয়ে এত ওরিড হওয়ার কিছু নেই, তোমরা সবাই সবকিছু পাবে। আমি সবাইকে তুমি করে বললাম, কারণ আমার ধারণা সবাই জুনিয়র। আর স্যারদেরকে আমার সালাম, যে আমি জানি না, সম্ভবত প্রফেসর আলিফ স্যার আছেন, স্যারকে সালাম। আসসালামু আলাইকুম স্যার। আর জানি না আর কোনো স্যার বা ম্যাডাম আছেন কিনা, তাদের সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি, এবং তারা যদি অ্যালাউ করে আমি আমার প্রেজেন্টেশনটা স্টার্ট করতে যাচ্ছি। আমার মনে হ্যাঁ, হয় শুরু করো। আচ্ছা, হ্যাঁ, শুরু করো। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমি একটু শুধু শুনে নিই যে আমার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা, তারপরে আমি স্লাইডটা কি দেখতে পাচ্ছে সবাই? না, পরে দেখা যাচ্ছে না। আচ্ছা, 1 মিনিট। এখন কি দেখা যাচ্ছে? ওকে, হুম হুম, এখন দেখা এখন যাবে। দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে তাহলে। একটু যেহেতু বড় প্রেজেন্টেশনটা, আমি শুরু করছি, কারণ অলমোস্ট আমরা একটু 10 মিনিট লেট করে ফেলছি। ওকে, সো লেটস ওয়েলকাম টুডেস সেমিনার। পুরো পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো আমি ইংলিশে সাজাইছি, কিন্তু আমি বাংলাতেই প্রেজেন্টেশন দিচ্ছি, যাতে করে সবার বুঝতে সুবিধা হয়, যারা জুনিয়র আছে, যেহেতু আমরা বাংলাতে কথা বলি। ওয়েলকাম টুডেস সেমিনার।
আমার পুরো প্রেজেন্টেশনটা জুড়ে শুরুতে আমি একটু ইন্ট্রোডাকশনে আমি কে অলরেডি অনেকেই জানে আমি আমার নাম কি বা কি। তো আমি কোথায় পড়ালেখা করেছি বা এখন কি করছি খুব শর্টে আমার কিছু ইন্ট্রোডাকশন দেব। তারপর জার্মানিতে আসার জন্য কি কি প্রি রিকোয়েজিস্টিক্স দরকার, কি কি রিকোয়ারমেন্ট দরকার, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি কি দরকার, এবং আমাদের রেজাল্ট সিজিপি এটা কিরকম থাকা দরকার, সবকিছু মিলায় আমি যে রিকোয়ারমেন্টস গুলো সেটা নিয়ে একটু লম্বা সময় ধরে আলোচনা করব। তারপরে কি করে ভার্সিটি কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হয়, ভার্সিটি চুজ করার ক্ষেত্রে, কোর্স চুজ করার ক্ষেত্রে কোন কোন বিষয় মাথায় রাখা জরুরি, এবং তারপরে ভিসার জন্য আমাদের কি কি লাগবে, আমাদের ফান্ডিং এর ক্ষেত্রে কি কি দরকার, কোন জিনিসটা একেবারে নেসেসারি কোনটা নয়, সেক্ষেত্রে কিছু লিঙ্কস, কিছু স্ক্রিনশট আর ডকুমেন্টস আমি যা যা কালেক্ট করতে পেরেছি সবকিছু একটু লিস্ট করে দেখাবো। তারপরে পরের তিনটা সেকশন কিছুটা এখানে জার্মানিতে আসার পরের অবস্থাটা নিয়ে, পার্ট টাইম জব করে ঠিক কতটুকু কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে পার্ট টাইম জব খোঁজা যায় বা পাওয়া যায়, বা কি ধরনের কাজ করা যায়, এবং এটাতে কত কে কে কিভাবে ম্যানেজ করতে পারে স্টাডির সাথে সাথে, সেটা নিয়ে একটু আলোচনা করব। আর তারপরে শর্ট কিছু আলোচনা যে এখানে জার্মানিতে আসার পরে কিছু কালচারাল অ্যাডাপ্টেশন, যে যে চ্যালেঞ্জেস গুলো মুখোমুখি হয় স্পেশালি ফর দ্য ওমেন্স, এই নিয়ে কিছু কোশ্চিন ছিল আমাদের কোহোস্ট আমাকে পাঠিয়েছিল, সেই কোশ্চিন গুলো আমি একটু হালকা করে অ্যান্সার দিয়ে যাব। আর তারপরে অ্যাট দ্য এন্ড এর বাইরে কিছু কোশ্চিন ছিল যেগুলো আমার এই সেকশনগুলোর মাঝে পড়েনি, সেই কোশ্চিন গুলো আমি অ্যান্সার দিব, এবং অ্যাপ্লাইড ম্যাথের স্টুডেন্টদের আসলে এখন থেকে কি করা উচিত বা কোন জিনিসটা আমাদের করা উচিত বা গুরুত্ব দেওয়া উচিত সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং তারপরে আমরা আমাদের বাকি যে কোশ্চিন অ্যান্ড আনসার আছে সেই সেকশনটাতে যাব। সো লেটস মিট ইয়োর স্পিকার। আমি নবদিতা নাম নোভা। এটা আমার কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, আমার লিঙ্কডইন আইডি এখানে আছে। আমার এসেছি 2011 ফ্রম নওগাঁ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, নওগাঁ আমার হোম ডিস্ট্রিক্ট, নওগাঁ শহরে আমার মানে জন্ম বেরোটা সব। আমার কলেজ ছিল হচ্ছে রাজু কুতুব মডেল কলেজ ঢাকা। 2013-এ আমি এসএসসি পাশ করার পরে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাই। আহ, শুরুতে চান্স পেয়েছিলাম আমি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, কিন্তু অ্যাপ্লাইড ম্যাথ নামটা দেখে আমি আসলে মাইগ্রেট করে ম্যাথ থেকে অ্যাপ্লাইড ম্যাথে চলে আসছিলাম। তো এখানে মানে বাবা শোনো, জি স্যার। এই সম্পর্কে এইখানে একটু বলে না তো যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আর পিওর ম্যাথমেটিক্স এর তোমার সুবিধা অসুবিধাটা কি? আচ্ছা স্যার, আমি চেষ্টা করছি স্যার বলার, মানে আমি আচ্ছা পরে আরো ডেপতে যাবো কি কি সুবিধা অসুবিধা আচ্ছা। পাওয়া যায়। আচ্ছা, তো আমি যেহেতু আলিপুর স্যার বললেন সেক্ষেত্রে বলি, তো আমরা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর আমরা মাঝে মাঝে স্যারের সাথে অনেক বেশি ফ্রি ছিলাম। তো একদিন একজন প্রশ্ন করেছিল, স্যার আমরা ম্যাথে পড়ি, তারা অ্যাপ্লাইড ম্যাথ, আমাদের আসলে পার্থক্য কি, এটা নিয়ে আমরা প্রায় আলোচনা করতাম। তো স্যার তখন বলছিল যে আরে এই ডিপার্টমেন্টের নামেই তো খেল, আসলে নামটাই তো মানে ডিফারেন্ট, তো এটাতেই তো বোঝা যায় অনেক কিছু। তো আসলে অ্যাপ্লাইড ম্যাথ আর পিওর ম্যাথের মাঝে যে একটা হিউজ ডিফারেন্স আছে সেটা আসলে আমি নিজেও দেশে থাকতে বুঝতাম না। আহ, বাইরে আসার পরে বুঝছি আসলে ও আচ্ছা আমি এইটা, এবং আমার আসলে এই স্কিলগুলো থাকা দরকার। পিওর ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে বেসিক্যালি থিওরিটিক্যাল বিষয়গুলো বেশি দেখা হয়, সেখানে অ্যাপ্লাইড ম্যাথের ক্ষেত্রে একটা স্টুডেন্টের কাছে এক্সপেকটেশনটাও বাইরের প্রফেসর বা রিসার্চারদের এক্সপেকটেশন থাকে যে তারা প্রোগ্রামিং এ ভালো হবে, তারা অ্যাপ্লিকেশন বেস কাজগুলোতে ভালো করবে, ইঞ্জিনিয়ারিং সেকশনগুলোতে যে ম্যাথমেটিক্যাল থিওরিটিক্যাল পার্টগুলো নিয়ে পড়ানো হয় পিওর ম্যাথে, সেই কাজগুলো করা হবে অ্যাপ্লাইড ম্যাথে। তো সেখানে আমি এসে এখানে আসার পরে বুঝেছি। তারপরে আমি অনার্স শেষ করি হচ্ছে মানে একদম সিরিয়ালি, মানে কোনো ব্রেক ছিল না আলহামদুলিল্লাহ, মানে ভালোভাবে পাশ করে গেছিলাম। তারপর একটা মাস্টার্স করি, কিন্তু আমার এটা উইদাউট থিসিসে মাস্টার্স করি। 2018 সাল শুরু হয়ে 19 সালের সেপ্টেম্বরে আমাদের রেজাল্ট হয়ে যায়। এটা উইদাউট থিসিস ছিল কারণ আমার রেজাল্ট 3.5 এর উপরে ছিল না ব্যাচেলারে, তাই আমি উইদাউট থিসিস আমাকে নিতে হয়েছিল। বাট মাস্টার্সে আমার রেজাল্ট ছিল 3.86, কিন্তু উইদাউট থিসিস। তারপরে আমি 3 মাসের আইএলটিএস এর প্রিপারেশন নিই, দেন তার 3 মাস ধরে অ্যাপ্লিকেশন করি। তার 3 মাস পরে কোভিড এর মধ্যে চান্স পাই, কিন্তু কোভিড এর জন্য, ওয়ার্ল্ড প্যান্ডেমিকের জন্য লাকিলি টিউ ডামস্টার আমাকে অ্যাকসেপ্ট করে, আমি 1 বছর পরে এখানে আসতে পারি কারণ ভিসার ইস্যু ছিল। সো এটা একটা আমার শর্ট ইন্ট্রোডাকশন। এখন আমি কি পড়ালেখার একাডেমিক ফুটপ্রিন্টস, আমি এখন একটু আমার কাজগুলো নিয়ে একটু কথা বলি, আমি আসলে কি কাজ করছি। আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে টিউ ডামস্টেটে কাজ করেছি 2 বছর, 2.5 ইয়ার্স। ল্যাবে টিউটর হিসেবে ছিলাম দুটো ডিফারেন্ট ল্যাবে, সায়েন্টিফিক ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম। এই তিনটা কাজে আমি করেছি এবং স্টিল নাও করছি টিউ ডামস্টেটে সায়েন্টিফিক ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো এই কাজটা বেসিক্যালি পাইথন প্রোগ্রামিং রিলেটেড। আমি আসলে প্রোগ্রামিং এর দিকে, ডেটা ম্যানেজমেন্ট যেহেতু, আমি প্রোগ্রামিং এর দিকে শিফট করে গেছি, কারণ অ্যাপ্লাইড ম্যাথের স্টুডেন্টকে কেউ এক্সপেক্ট করে না যে সে বসে থেকে ম্যাথের শুধু ক্লাস নেবে।
আর রিসার্চ ডেটা ম্যানেজমেন্ট আমার রিসার্চ ফিল্ড, এখন আমি রিসার্চ প্রজেক্ট করেছি কিছু এটাতে, এবং রিসার্চ ডেটা ইন লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, সো এটার উপরে আমি কাজ করছি ফ্রনহোফার রিসার্চ ইনস্টিটিউটে। এটা ইউরোপের বড় একটা রিসার্চ ইনস্টিটিউট, 300টার মধ্যে ব্রাঞ্চ আছে। এটা আমি ডার্মস্টেটে, আমাদের যে আরেকটা বাভারিয়া আমার পাশের স্টেটে, সেখানে কাজ করি, কিন্তু আমি হোম অফিস করি জন্য সাধারণত আমাকে ট্রাভেল করতে হয় না। আর এখানে একটা কিউআর কোড আছে। আমি রিসেন্ট না, অলমোস্ট 1 ইয়ার পাইথন স্ক্রিপ্ট ডেভেলপ করেছি আমি 3টা, একটা ফ্রেমওয়ার্ক। এটা কেউ যদি ইন্টারেস্টেড থাকে, জেনোদের মাধ্যমে পাবলিশ হয়েছে এটা। তো পরে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও, তোমরা এটা দেখতে পারো, যাতে করে ফার্দার ইন্টারেস্টের জন্য যারা আর কি আগ্রহী। এখন আমি আসি আসলে কি প্রিকোয়ারিস্টিক বা কি কি রিকোয়ারমেন্টস আসলে আমাদের দরকার। প্রথমত অ্যাপ্লিকেশন মাস্টার্সের জন্য, যেহেতু আমি মাস্টার্সে অ্যাপ্লাই করেছি এবং এটা রিসার্চ প্রোগ্রাম, আমি একটু জানাতে চাই আসলে এখানকার মাস্টার্স প্রোগ্রামগুলো কিরকম এবং কি কি লাগে। প্রথমত আমাদের লাগবে একটা ব্যাচেলার সার্টিফিকেট প্লাস ট্রান্সক্রিপ্ট, স্কুল লিভিং সার্টিফিকেট। এখানে জার্মানিতে, ইউরোপে অধিকাংশ আমি আমি জানার মতে ইউএসএ তেও তাই, স্কুল লিভিং সার্টিফিকেট বলতে এইচএসসি কে বোঝায়। কারণ আমাদের দেশে এসএসসি যেটা 12 বছরের 10 বছরের স্টাডি, বাইরের দেশের স্কুলটা হয় হচ্ছে 13 বছরের স্টাডি। তো সেক্ষেত্রে এইচএসসিটাকে ধরা হয় যে আমাদের 10 বছর স্কুল আর 2 বছর কলেজে যেটা থাকে, সেজন্য এইচএসসিটাকে, তাই এইচএসসি রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট থাকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। ব্যাচেলারটাও থাকে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, সো এটা নিয়ে আমি পরের স্লাইডে, ইন এক স্লাইড পরে আমি খুব ইনডেপথ আলোচনা করবো। আইএলটিএস নিয়ে অনেক প্রশ্ন থাকে, অনেকের মানে ভয়ও থাকে, আমি এটা একটু সময় নেব এটাতে। মোটিভেশন লেটার অথবা স্টেটমেন্ট অফ পারপাস, এটা নির্ভর করে তুমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো, কিভাবে অ্যাপ্লাই করছো, কেন অ্যাপ্লাই করছো, সেই জিনিসটা সুন্দর করে গুছিয়ে লেখা। একটা মোটিভেশন লেটার দিয়ে হয় না, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য, প্রত্যেকটা কোর্সের জন্য একটু আলাদাভাবে সময় নিয়ে লিখতে হয়। তো এই জিনিসটা খুব জরুরি এবং এটার উপর ডিপেন্ড করে চান্স পাওয়ার পসিবিলিটি। রিকমেন্ডেশন লেটার, সাধারণত এই দেশগুলো এখানে আসার পরে আমি দেখেছি যে আমি যেখানে কাজ করি তারা জব শেষ হওয়ার পরে আমাকে একটা রিকমেন্ডেশন লেটার দেয়, বা প্রফেসরকে বললে যারা চেনে তারা দেয়। কিন্তু আমাদের দেশে রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন, আমাদের নিজেদেরকে লিখতে হয়, লিখে স্যারদেরকে দিলে স্যাররা কারেক্ট করে দেয়। তো সেক্ষেত্রে একটা, কিছু ক্ষেত্রে দুটো রিকমেন্ডেশন লাগে। তো কোন প্রফেসর কাছে নিতে চাও, সেক্ষেত্রে স্যারদের কাছে একটু যোগাযোগ করে সময় নিয়ে একটু লিখতে হয় রিকমেন্ডেশন লেটার। একটা ভ্যালিড পাসপোর্ট, এটা মানে জরুরি, 12 মান্থস যেন অ্যাটলিস্ট ভ্যালিডিটি থাকে, পাসপোর্টটা আমাদের থাকা দরকার। আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেটস, এগুলো ইংলিশে। আমার বেশ কিছু ছিল, জাতীয় পর্যায়ে কিছু পুরস্কার ছিল, নাচ গান, ডিবেট, বা কেউ কোনো একটা আমার উপস্থিত বক্তৃতার, এগুলোর সার্টিফিকেট গুলো বাংলায় ছিল, এগুলো ইংলিশে করার জন্য আমি বলবো যে তোমাদের স্কুল বা কলেজ বা জেলা শিক্ষা অফিসার এই এই জায়গাগুলোতে একটু যোগাযোগ করতে হবে যে এই সার্টিফিকেটগুলো আমি ইংলিশে করতে চাই, আমি কিভাবে করব। তো এটা খুব একটা বিষয় কাজ না। আর এখন একটু বলি যে মাস্টার্স প্রোগ্রামগুলো কিরকম হয় এখানে। আমি যেখানে পড়ালেখা করছি, এখানকার মাস্টার্স ডিগ্রিটা 120 ক্রেডিটের। এটা বাদেও যেহেতু আমার ডিপার্টমেন্টটা ছিল হচ্ছে ব্যাচেলার ফিল্ড ছিল অ্যাপ্লাইড ম্যাথ, আমি শিফট করছি বা আমি সুইচ করতে যাচ্ছি ম্যাটেরিয়াল সায়েন্স, আমি যেহেতু মাস্টার্স কোর্সটা, তো তারা অ্যাডিশনাল কিছু কোর্স দিয়েছে, যেহেতু আমার সিলেবাসের সাথে এই সিলেবাসগুলো মেলে না। এই 120 ক্রেডিটের বাদে আমাকে কিছু প্রজেক্ট ওয়ার্ক করতে হয়েছে, আবার ম্যান্ডেটরি ইন্টার্নশিপ করতে হয়েছে। যেখানে বাংলাদেশের আমার মাস্টার্সটা ছিল 36 ক্রেডিটসের, ওটা উইদাউট থিসিস ছিল, থিসিস থাকলে মনে 30 ক্রেডিটস যোগ হয়। তো একটা মাস্টার্স এর মধ্যে বোঝা যাচ্ছে যে মানে আকাশ পাতাল তফাৎ আর কি এই ডিগ্রিটা। কিছু কিছু ভার্সিটি আছে যারা 90 ক্রেডিটের বা তার চেয়েও কম, ওগুলোকে ডিপ্লোমা মাস্টার্স বলা হয়। সেগুলো 1 বছরের হয়, কিছু 1.5 বছর হয়, আবার কিছু 2 বছরের হয়, আবার আনলিমিটেড টাইমও দেওয়া থাকে কিছু ক্ষেত্রে। তো ডিপ্লোমা মাস্টার্স গুলো কখনোই রিকমেন্ড করা হয় না, কারণ যখনই একটা স্টুডেন্ট এত ভালো একটা রিসার্চ প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে, এত বড় একটা মাস্টার্স করবে, স্বাভাবিকভাবে তাকে জব দেওয়া হয়, এবং ডিপ্লোমা মাস্টার্স গুলোকে সাধারণত গুরুত্ব আকারে দেওয়া হয় না। তো যাদের পেপারস, যারা প্ল্যান করতে চাচ্ছে যে না আমি দেশের বাইরে যেতে চাই, দেশের বাইরে পড়ালেখা করতে চাই, তাদেরকে বলবো তারা প্লিজ আগে চেক করো যে তোমার প্রত্যেকটা সার্টিফিকেট, প্রত্যেকটা ট্রান্সক্রিপ্ট যা যা আছে সেগুলোতে তোমার নাম, তোমার মায়ের নাম বা বাবার নাম এবং সবকিছু এক আছে কিনা। কারণ আমাদের কাগজগুলো তৈরি করতে আসলে অনেক সময় লাগে, পেপারস গুলো বের করতে অনেক সময় লাগে। যতদিন না তোমার ব্যাচেলর শেষ হচ্ছে, তার মধ্যে এই জিনিসগুলো রেডি করতে আমি তাদেরকে বলবো। আর কারণ আমরা জানি যে আমাদের
আহ, হচ্ছে কাগজগুলো তৈরি করতে দেশে অনেক সমস্যা হয়। কারণ যখনই আমরা বলি সার্টিফিকেটে কাজ হয়েছে কিনা, যা হয় যে না আজকে হবে না, কালকে লাঞ্চের পরে আসেন। তো সেক্ষেত্রে আমরা যখন ডিপার্টমেন্টে পড়তাম, মিজান ভাই নামে একজন ছিল, তো মিজান ভাইয়ের কাছে যখনই যেতাম তখনই মিজান ভাই বলতো আজকে হবে না, কালকে আসেন, কালকে হবে না, পরদিন আসেন। তো সেক্ষেত্রে আমাদের সে সময় ভিসি ছিলেন হচ্ছে প্রফেসর মিজানুর রহমান স্যার। তো আমরা মিজান ভাইকে আর কি ডাকতাম অন বিহাইন্ড আছে মানে মিজান ভিসি আর কি বলে এভাবে। তো এই কাগজগুলোর কাজগুলো তোমরা একটু দ্রুত করবা, এটা আমার একটা সাজেশন থাকবে। আর একটু আসি যে পিএইচডি ক্ষেত্রে, তো পিএইচডি প্রোগ্রামগুলো জার্মানিতে খুব কঠিন হয়। প্রথম কথা, যারা মাস্টার্স করে যায় তাদের ক্ষেত্রে অতটা না। আমার দিক থেকে আমি এখন অলরেডি 3টা পিএইচডি পজিশন ওপেন পাইছি অফারের জন্য। তো পিএইচডিটা সাধারণত হয় কি, জার্মানিতে জার্মানির বাইরে থেকে যারা ডিগ্রি নিয়ে আসে তাদেরকে অফার করতে চায় না ইউজুয়ালি, বাট অবশ্যই এক্সেপশনাল কেস আছে, দেওয়া হয়। আর সেজন্য স্ট্রংলি রিকমেন্ড করা হয় না, কারণ ফান্ডটাও খুব কম দেওয়া হয় যারা বাইরে থেকে আসে, এবং ফান্ডের একটা লিমিটেশন দেওয়া থাকে, এর সময়ের মধ্যে যদি কমপ্লিট করতে না পারে তার পিএইচডিটাকে গণ্য করা হয় না, বা তাকে আবার ব্যাক করে যেতে হয়। সেই কারণে জার্মানিতে পিএইচডি যারা বাইরে থেকে করতে আসছে তাদেরকে খুব একটা বেশি প্রথমত দেওয়াই হয় না, খুব কম অফার থাকে, বা যেগুলো দেওয়া হয় তার খুব একটা ভালো কিছু করতে পারে না সাধারণত। বাট আমি যে লিঙ্কটা দিব সেখানে গেলে তোমরা ওই পিএইচডির অফারগুলো দেখতে পারবা, সেক্ষেত্রে আমি পরের স্লাইডগুলোতে আসছি। এইবার আসি সিজিপিএম। তো আমাদের সিজিপিএর অবস্থা হচ্ছে, মানে আমাদের ডিপার্টমেন্টের স্পেশালি সিজিপিএর অবস্থাটা হচ্ছে এই ভলডেমর্টের মানে একদম ভয়ঙ্কর একটা অবস্থা। তো আমি জানি না এখন সিজিপিএ এর রেজাল্ট বা কি রকম হয় বা কি, বা আমাদের সময় এটা একটু কঠিন আমাদের জন্য, কারণ প্রাইভেট ইউনিভার্সিটির রেজাল্ট গুলো দেখা যায় 3.9 এর নিচে কারো রেজাল্ট থাকে না। সেখানে আমাদের ডিপার্টমেন্টে 3.5 এর উপরে মানেই তারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা ফিফথ পর্যন্ত যায়। আমাদের সময় তাই ছিল কিছুটা। তো 3.5 এর উপরে রেজাল্ট মানে তারা খুব ভালো ছাত্রী, তার বাইরে যারা আছে তারা আসলে কিছুই রেজাল্ট ভালো করতে পারে না, তারা বাইরে পড়ালেখার কথা চিন্তাও করতে পারে না, এরকম একটা মিথ আমাদের ডিপার্টমেন্টে প্রচলিত। তো এটা একটা টোটালি রং কনসেপ্ট। এবং কিছুদিন আগে একটা ভাইরাল নিউজ হলো আছে গত 5-6 মাস আগে। তো আমি আমার নিজের আর কি অভিজ্ঞতাটা বলছি, যে ফেসবুকে প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো এবং কয়েকজন আমাকে মেসেজ দিয়ে বললো যে আপু আমরা তো খুব খুশি আপনি জার্মানি থাকেন, আপনার সিজিপিএ 4/4। তা আমি তাদেরকে বললাম যে আসলে এটা কার কাছ থেকে শুনছো, প্রথমত আমার সিজিপিএ 4/4 নয়, আমার সিজিপিএ 3.5ও নয় ব্যাচেলারে। তা আমি কেমন করে, আমি তো লজ্জায় পড়ে গেলাম যে এরকম একটা ভয়ঙ্কর কথা কি হলো। তো আমার তো ড্রিমে ড্রিমে আমি স্বপ্নও দেখতে পারিনি এরকম একটা সিজিপিএ ছিল আমার কোনোদিন। তো আমি তখন বললাম যে তোমাকে কে বলছে, এ বলছে, শুনতে পারলাম যে তাদের সিআর বলছে। তাদের সিআর কে আমি যখন জিজ্ঞেস করলাম, বললো আপু আমি তো আসলে জানি না, আমাদেরকে একজন সিনিয়র বলছে। তো যেই সিনিয়রই বলছেন বাকি তাদেরকে আমি বলবো যে যে মুরব্বি মুরব্বি না, আসলে এসব নিউজ দিবেন না। আর যে সকল ছোট মানুষ যারা তোমরা এই মুরব্বিদের কথা শুনে নাচতেছো, তাদেরকে বলতে চাই আর কি যে আহ, সোনামণি, মানে হুজুরের নতুন সোনামণি আর কি, এসব কথা নেচো না, লাফায় না, বসো তোমরা। তো এইবার আমরা আসি একটু ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস এগুলো। আইএলসটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তো এটা একটা কি, এটা শুধু এমন না যে তুমি ইংরেজিতে কথা বলতে পারছো বা বলতে পারছো, লিখতে পারছো, এতটুকুই না, তোমাকে একটা টোটাল সিস্টেমের মাঝে দিয়ে যেতে হবে। তুমি একটা সিস্টেমকে অ্যাডপ্ট করতে যাচ্ছ। তো আইএলটিএস পরীক্ষাটাতে দুই ধরনের হয়, একটা হয় একাডেমিক টেস্ট, একটা হয় হচ্ছে জেনারেল টেস্ট। তো জার্মানি এবং উচ্চশিক্ষার জন্য একাডেমিক টেস্ট সার্টিফিকেটটা ম্যান্ডেটরি, জেনারেল টেস্ট হবে না। জেনারেল টেস্টটা হয় যারা ইমিগ্রেন্ট হিসেবে বিভিন্ন দেশে যেতে চায়, শ্রমিক হিসেবে যারা যেতে চায় তাদের জন্য। জার্মানিতে একাডেমিক টেস্ট সার্টিফিকেট ম্যান্ডেটরি। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বলে একটা সার্টিফিকেট পাওয়া যায়, যে আমাদের পড়ার মাধ্যম যেটা আর কি ইংরেজি যেহেতু। তো এই সার্টিফিকেট সাফিসিয়েন্ট নয়, এটা দিয়ে যদি তুমি কোনো ভার্সিটিতে চান্স পেয়েও থাকো, তোমাকে অ্যাম্বাসি ফেস করতে হলে ব্রিটিশ কাউন্সিল থেকে তোমাকে আইএলটিএস দিয়ে একাডেমিক টেস্ট সার্টিফিকেটটা দিতে হবে, এবং অ্যাটলিস্ট 6 পেতে হবে। এটা হচ্ছে অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট। আর ভার্সিটির রিকোয়ারমেন্ট অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় 6.5 থেকে 7 লাগে, কোনো কোনো ভার্সিটি 6-তেও অ্যাকসেপ্ট করে, 6 আর কি। তো প্রজেক্ট হেডওয়ে ব্রিটিশ কাউন্সিল থেকে আমি নিজে দিয়েছিলাম আইএলটিএস। এখানে হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, এটা রাজশাহী থেকে আমি দিয়েছি। তো অনেকের প্রশ্ন করে যেটা যে আহ, রাজশাহী, মানে আমি যখন পরীক্ষা দিতাম আমি নিজেও খুব টেন্স থাকতাম, বলা হতো যে রাজশাহীতে পরীক্ষা দিলে স্কোর কম আসে, ঢাকাতে দিলে ভালো আসে, সিলেটে দিলে ভালো আসে। আমার মনে হয় এই ধারণাটা একটু ভুল, কারণ
আমি নিজে পরীক্ষা দিয়েছি। আমি 3 মাসের মতো প্রিপারেশন নিয়েছিলাম, আমার রেজাল্ট ছিল 6.5, আহামরি কোনো নয়। কিন্তু ওই একই সেন্টার থেকে আমার হাজবেন্ড, মানে এখন হাজবেন্ড আর কি, তখন আমার আমার ফ্রেন্ড ছিলাম, তো ও দিয়েছিল, ও তো জাস্ট 2 উইকস এর প্রিপারেশন নিয়ে ও 7.5 পাইছে। তো এটা নিয়ে এটা বলার কিছু না যে কোনো সেন্টারের উপর ডিপেন্ড করে, এটা টোটালি তোমার প্রিপারেশনের উপর। আমি রাজশাহী থেকে দিয়েছিলাম এবং এখানে মক টেস্ট দিতাম আমি। তার পরীক্ষার আগে কিছু টেস্ট আর কি হয়, তো 5টার মতো মক টেস্টে কিছু খরচটা বেশি হয়। তাই আইএলটিএস দেওয়ার জন্য মক টেস্টটা আমার মনে হয় জরুরি। এবং কর্পোরেট সেকশন আমি কিছুদিন ক্লাস করেছিলাম, তবে ক্লাসের চেয়ে মক টেস্টটা খুব জরুরি। পরীক্ষার ডেটটা রেজিস্ট্রেশন করে কয়েকটা 5-6টা পরীক্ষা দিলে আমার মনে হয় ভালো হয়। তো আইএলটিএস এ টোটাল সেকশন থেকে 4টা: লিসেনিং, স্পিকিং, রাইটিং, রিডিং। তো 4টার মাঝে 4টাতেই ব্যাক উইথ স্কোর এটাতে থাকে। তো কোনো একটা সেকশনে তোমাকে খুব ভালো বা আর একটাতে না হয় ভালো, মোটামুটি সবটাতে 6, 6.5 থাকলে বেটার হয়। কারণ কিছু কিছু ইউনিভার্সিটি লিখে দেয় যে রিডিং এ অ্যাটলিস্ট 6 থাকতে হবে, বা রাইটিং এ অ্যাটলিস্ট তোমার 6.5 থাকতে হবে, এরকম লিখে দেয়। তো আমি আইএলটিএস এর জন্য স্টুডেন্টদেরকে বা জুনিয়র যারা আছে তাদেরকে বলবো যে এখন থেকে যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়ো, এটা একটা ল্যাঙ্গুয়েজ, তুমি একটা ল্যাঙ্গুয়েজ শিখছো, এটা তো এমন মানে তোমার স্কিলটা তো ব্যর্থ হবে না। তুমি প্রতিদিন নিউজ পেপার পড়ো, কিছু লিসেনিং পডকাস্ট শোনো। ইউটিউবে প্রচুর পডকাস্ট পাওয়া যায় ছোট ছোট। কিছু শুরুতে একটু স্পিড কমিয়ে শোনো, তারপরে স্পিডটা বাড়াও, দ্রুত হবে। তারপরে ইংলিশ মুভি দেখো, সিরিয়াল দেখো, শুরুতে সাবটাইটেল দিয়ে দেখো, পরে সাবটাইটেল ছাড়া দেখার অভ্যাস করো। আর প্রতিদিন বা অ্যাটলিস্ট সপ্তাহে 4টা দিন তুমি সারাটা দিন কি করছো 2 মিনিট নিজে মোবাইলে রেকর্ড করো, রেকর্ড করে দেখো, নিজে শুনতে লাগো, নিজে শুনে বুঝতে পারবা যে তোমার অবস্থাটা কোন জায়গায়। তারপরে নিজে নিজে ইমপ্রুভ করবা। সো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা মানে সাজেশন: কিপ অন স্টাডিং ইভেন আ লিটল এভরিডে। প্রতিদিন একটু করে হলেও প্র্যাকটিস করো। আর আইএলটিএস এটা পরীক্ষার জন্য তোমার একটা ভালো অ্যামাউন্টের রেজিস্ট্রেশন ফি দিতে হয়, এটা ফেরতযোগ্য নয়। তাই প্রিপারেশনটা খুব ভালো করে নিয়ে পরীক্ষা দিতে হয়। সম্ভবত আমার সময় লাগতো 16,500 টাকা, এখন ইউরো রেট আর ডলার রেট আর হচ্ছে টাকা রেটে কম বেশির জন্য এখন অ্যামাউন্ট আর একটু বেশি হয়ে গেছে। তো খুব ভালো করে প্রিপারেশন নিয়ে আমার মনে হয় পরীক্ষাতে যা বসাটা খুব জরুরি। কারণ একবার তুমি যদি রেজাল্ট খারাপ করো তুমি নিজে ডিমোটিভেট হয়ে যাবে, তাই সময়টা দেওয়া দরকার। আর যারা বলে যে আইএলটিএস খুব খুব ইজি, তাদের জন্য আমার এই কথা, আসলে ইজি না, বাট ইম্পসিবল কিছু না, সময় নিয়ে পড়লে পারবে ইনশাল্লাহ। আর এখন আসি যে ভার্সিটিতে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি কি কাজ করতে হবে। এই যে এখানে আমি একটা লিংক দিছি, এই লিংকটাতে গিয়ে, এটাই মেন লিংক, হচ্ছে www.dad.de। আমি ফুল পাঁচটাই দিয়ে দিছি, এই লিংকে ক্লিক করলে তোমরা এরকম একটা পেজ পাবা। তো এইটা, তো এইখানে মোটামুটি এখানে সার্চ করতে হবে কোর্স টাইপ, এখানে মাস্টার্স বা পিএইচডি, যারা করতে চায় পিএইচডি। কোর্স ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ মাস্ট ম্যান্ডেটরি, কারণ জার্মানে পড়ালেখা করাও কোয়াইট ইম্পসিবল। ফিল্ড অফ স্টাডি ম্যাথমেটিক্স, ন্যাচারাল সায়েন্স দুটোই দেওয়া উচিত। 2-3টা অপশন একসাথে চুজ করা যাবে, দিয়ে কোর্স লিখে তুমি ডেটা সায়েন্সে অ্যাপ্লাই করতে চাও বা তুমি র্যান্ডম কিছু কোর্স সার্চ করো, পিওর অ্যাপ্লাইড ম্যাথ দিয়ে সার্চ করো। আমি আমার সময় নিজে থেকে লিস্ট করতাম যে কোন কোন ভার্সিটি অ্যাপ্লাইড ম্যাথ দেখে লিখে আমার কি কি আসে, আমার কোর্স কারিকুলামে কি কি আসে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাকে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমি মাথায় রাখতাম যে একটা কোর্স ক্যাটালগ আমার ডিপার্টমেন্টে, আমি ব্যাচেলর যেটা করেছি সেই কোর্স ক্যাটালগের সাথে আমার আমি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছি তার ক্যাটালগটা কতটুকু মেলে। যেমন আমি যখন ম্যাটেরিয়াল সায়েন্সে অ্যাপ্লাই করি, তখন আমি দেখেছিলাম এই মাস্টার্সে একটা কোর্স আছে কোয়ান্টাম মেকানিক্স। আমাদের ব্যাচেলারে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স পড়ানো হয়, এবং মাস্টার্সে অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স ছিল। কিন্তু আমি যেহেতু আবার সেকেন্ড মাস্টার্স রিসার্চ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এটা বলেছিলাম যে আমি কোয়ান্টাম মেকানিক্সটা আমার খুব ভালো লাগে, এবং আমার কোয়ান্টাম মেকানিক্স রেজাল্টটাও খুব ভালো ছিল, লাকিলি আর কি, ব্যাচেলারে। তো আমি সেটা উল্লেখ করছিলাম, এবং সেখান থেকে আমি বলছিলাম যে আমি অ্যাপ্লাইড ম্যাথে পড়ছি, কিন্তু অ্যাপ্লাইড ম্যাথের আমি কোনো অ্যাপ্লিকেশন বেস ওয়ার্ক করতে পারছি না বাংলাদেশে, আমার কোনো সেকশন নাই, তাই আমি করতে চাই। আর এখন আমার ইউনিভার্সিটিতে এখন একটা অনলাইন টেস্ট হবে, অ্যাপ্লিকেশন করার পরে একটা অনলাইন টেস্ট হয়। টেস্টটা খুব কঠিন না, বাট ইজিও নয়, একটু প্রিপারেশনে পড়ালেখা করতে হয়। আর একটা সার্চ করতে বলবো যে যে কোনো ভার্সিটিটা টিউ 9 এর আন্ডারে। টিউ 9, আমার এটা ভার্সিটিটা টিউ 9 এর মধ্যে। সব টিইউ টেকনিক্যাল ইউনিভার্সিটি গুলোই আবার টিউ 9 না, অনেক এমনি ভার্সিটিটাও, টোটাল 9টা ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে জার্মানির টপ 9 ইউনিভার্সিটি। এবং টিউ এর মধ্যে আবার কিছুতে টিউশন ফিস আছে, এবং সেই ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করবে যেগুলোতে কোনো টিউশন ফিস নাই এবং লেখাই থাকবে নো টিউশন ফিস, সেগুলোতে অ্যাপ্লাই করতে হবে। এগুলোতে কম্পিটিশনও বেশি, তাই যত পারো নিজের সিভি এনরিচ করো। সিজিপিএ কম হলেই চান্স পাবে না এটা যেমন নয়, আবার সিজিপিএ বেশি হলেই পাবে তাও নয়, বাট ওভারঅল প্যাকেজটা তোমার গুড হওয়া দরকার।
আর বড় সিটিগুলো একটু যখন সার্চ করছো ভার্সিটিটা কোথায়, গুগলে একটু সার্চ করে দেখো যে এটা কোন সিটি, এটা কি বড় সিটি না ছোট সিটি। সেই সিটিগুলোতে দেখো, বড় সিটিগুলোতে জব অপরচুনিটিটা বেশি থাকে, ছোটগুলোতে কম থাকে। আবার ভার্সিটি বড় টিউ 9 গুলো হলে রিসার্চ ফ্যাসিলিটিও বেশি থাকে। এই অনলাইন পোর্টালগুলোতে দেখার পরে ওখানেই দেখতে পাবা কি করে অ্যাপ্লাই করা যায়। লিঙ্কে ক্লিক করলে তুমি সব পাবা। দুইভাবে অ্যাপ্লিকেশন করা যায়। এক হচ্ছে ডিরেক্ট ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থাকে, আর একটা থাকে ভায়া ইউনি অ্যাসিস্ট। সো ইউনি অ্যাসিস্টটা হচ্ছে একটা মাধ্যম বা একটা মিডিয়াম। ওরা তোমার সব কাগজপত্র তোমার কাছ থেকে নেবে, ওরাই সবকিছু জার্মান স্কেলে ট্রান্সফার করবে। করার পরে তারপরে তোমাকে বলবে হ্যাঁ তোমার কাগজ রেডি, এখন তুমি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাও। সেক্ষেত্রে ইউনি অ্যাসিস্ট প্রোগ্রামটা আমার কাছে মনে হয় খুব কমপ্লেক্স, আমি এটাতে করি না। আমি ডিরেক্ট যে কয়টা ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যায় আমি সেই কয়টা অ্যাপ্লিকেশন করেছিলাম। কিন্তু তারপর একটা পরীক্ষা দিতে হয় অনলাইনে, এবং কুরিয়ারে কাগজ পাঠাতে হয়। আমি ডিএসএল এর মাধ্যমে পাঠিয়েছিলাম, পার কাগজে 3,000 টাকা করে লাগে। এবং কাগজগুলো তোমার আগে যে কাগজগুলোর কথা বললাম, ব্যাচেলার সার্টিফিকেট, মার্কশিট, এগুলো সব কয়টা ফটোকপি গুলো নোটারাইজ করে নিতে হয়। নোটারাইজ করতে 200 থেকে 300 টাকার মতো লাগে। এটা তোমার যে কোনো লোকাল এলাকা থেকে করতে পারবে। আমি আমার আমার হোম ডিস্ট্রিক্টে করেছিলাম। একজন লয়ার যে নোটারাইজ করে দিতে পারে তাকে বলি, সে করে দেবে এগুলো। আর অ্যাপ্লিকেশন করার জন্য যেহেতু প্রত্যেকটা অ্যাপ্লিকেশন করতে বা কাগজ পাঠাতে তোমার অনেক সময় লাগছে, তুমি প্রত্যেকটা কাজ করতে সময় নিচ্ছ, তাই আমি বলবো যে তুমি আগে কোনটাতে মোটিভেটেড, কোন সেকশনে পড়তে চাও, তুমি কেন পড়তে চাও সেটাকে নিজে থেকে ডিসাইড করো প্রথমত। দেন ভার্সিটি চুজ করো, কোর্স চুজ করো। আদারওয়াইজ তুমি একটা অনেক পরিমাণ টাকা খরচ করছো, সময় দিচ্ছ, তারপর একটা যখন রিজেকশন আসবে তাহলে একটু হতাশাটা বেড়ে যায়। কারণ এটা একটা লম্বা প্রসিডিউর, একটু ধৈর্য ধরে থাকতে হয়। এখন হচ্ছে অনেকে প্রশ্ন করে আমাকে যে আপু স্টাডি গ্যাপ থাকে অনেকের, যাদের 4 বছর থেকে কোর্সটা 5 বছর 6 বছরে করে। তো তাদের ক্ষেত্রে বলবো যে লঙ্গার টাইম ধরে যারা পড়েছো তাদের জন্য চান্স পাওয়াটা অলমোস্ট টাফ, অফার লেটার পাওয়াটা। কারণ তুমি এখানে একাই শুধু বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করছো না, গোটা বিশ্বের সবাই অ্যাপ্লিকেশন করছে। তো এখানে তোমার কম্পিটিশনটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন। তো সেখানে যখন তোমার সিভিটা পাঠাচ্ছ তুমি, তোমার রেজাল্ট যতই আহামরি হোক, হয়তো অনেক ভালো রেজাল্ট, কিন্তু যখন দেখবে যে তুমি 4 বছরের কোর্স 6 বছরেও শেষ করতে পারছো না, বাট আরেকটা স্টুডেন্টের মোটামুটি রেজাল্ট, বাট সে 4 বছরের কোর্স 4 বছরে শেষ করছে, তো স্বাভাবিকভাবে সে হায়ার এতে থাকবে। তো বাট এটাতে এত হতাশ হওয়ার কিছু নয়, যাদের স্টাডি গ্যাপ হয়ে গেছে অলরেডি, অনেক কারণেই হয়। তো তারা সেক্ষেত্রে একটু র্যাঙ্কিং কম, একটু নিচুর দিকে ভার্সিটি বা ডিপ্লোমা মাস্টার্স যারা অফার করে সেই ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারো। আর একটা জিনিস, যে যারা অনেকে আছে যে পড়ালেখা শেষ করার পরে জব করছে বা কিছুই করেনি, এইটা একটু কঠিন। যারা কিছুই করেনি তাদের জন্য আসলে ভিসা পাওয়াটা অনেক কঠিন হয়, এবং চান্স পাওয়াটাও কঠিন হয়। কারণ তুমি পড়ালেখা করনি, বসেছিলে, এটা এই দেশগুলোতে খুব, মানে তুমি হায়ার স্টাডি করতে আসছো, তোমার আসলে কোনো মোটিভেশন নাই, তারা ধরে নেয় যে আসলে তুমি বিদেশে আসার উদ্দেশ্যে আসছো, পড়তে না। তো আর কিন্তু যারা ভ্যালিড রিজন থাকে যে না আমি এই সময় এই জব করেছিলাম, এটা আমার সাবজেক্ট রিলেটেড জব হলে এটা সহজ হয় ব্যাখ্যা দেওয়াটা। এই এই দুটো জিনিস একটু মাথায় রাখা দরকার। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো, অ্যাটলিস্ট এমন করে পড়ালেখাটা করো যদি প্ল্যান থাকে, যাতে করে আমার লস না হয়, মোটামুটি আমি একটা সম্মানজনকভাবে পাশ করে যাই। আর একটা জিনিস থাকে যে জার্মানিতে, আমাদের বাংলাদেশে যেমন সিজিপিএটা হয় 1 থেকে 4 এর স্কেলে, তো সিজিপিএ 4 আউট অফ 4 মানে সে ফার্স্ট বা সে হাইয়েস্ট স্কোরার। কিন্তু জার্মানিতে অপোজিট, জার্মানিতে 1 to 5 এর স্কেলিং হয়। 1 মিনস ইউ আর দ্য নাম্বার 1, 1 হচ্ছে ফার্স্ট ওয়ান। তো সেক্ষেত্রে সিজিপিটা কনভার্ট করবে কি করে? তো যখন তুমি ওই ইউনিভার্সিটি পোর্টালগুলোতে যাবে অ্যাপ্লিকেশনের সময়, তখন তোমাকে বলবে যে ইউনিট রিকোয়ার্ড রেজাল্ট 2। তুমি হয়তো খুশি হয়ে গেলা যে ও আমার তো সিজিপিএ 2.5, আমি তো অ্যাপ্লাই করতে পারবো। এই 2 মানে হচ্ছে জার্মানের 2, বাংলাদেশের 2-তে নয়। তো এই লিঙ্কটাতে গেলে তুমি সিজিপিএটা স্কেল করতে পারবে। আমি স্ক্রিনশটটা অ্যাড করে দিয়েছি, এটা টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিকের একটা ওয়েবসাইট, এখানে অধিকাংশ করে। তো আমি এখানে দেখাই দিছি তো আমাদের ভার্সিটির হাইস্ট গ্রেড 4, মিনিমাম পাসিং গ্রেড আমার আমার জানার মতে আমার সময় 2.25 ছিল, মানে 2.25। আমি যদি ভুল হই তোমরা একটু চেক করে নেবে এটা, 2.25 না 2.25। সাপোজ তোমার সিজিপিএ 3.5, তাহলে তোমার গ্রেড ইন জার্মান সিস্টেম 1.8। তাহলে হ্যাঁ তুমি এলিজিবল, কারণ 2 হলেই হয়, 2 চাইছে কোন একটা ভার্সিটিতে, কিন্তু সেখানে তোমার তার চেয়েও বেশি, মানে 1.8। মানে যত তুমি 1-এর দিকে এগিয়ে আসছো, তত তুমি আর কি ভালোর পথে যাচ্ছ। তো এটা একটা গেল আমাদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন। এখন আমার কথা হলো যে হ্যাঁ আমি তো চান্স টান্স পেয়ে গেছি, অফার লেটার ভার্সিটি অ্যাপ্লিকেশন করছি, 3 মাস কঠিন ভাবে অপেক্ষা করছি, হতাশে আমি একটা অফার লেটার পাইছি, এখন আমার কাজ কি? তোমার কাছে ভিসা, ভিসা না হলে তো তুমি আসতে পারবে না। প্রথম কথা, জার্মানিতে আসার জন্য কোনো এজেন্ট ধরার দরকার নাই, কোনো
বা হচ্ছে কোনো মাধ্যম হয়ে দরকার নেই, তুমি ডিরেক্ট অ্যাপ্লিকেশন করবা, তুমি ডিরেক্ট নিজে থেকে করতে পারবা। তো এখন যেটা সমস্যা, আমার সময় যেটা ছিল, আমার সময় থেকে শুরু হয়েছিল যে কোভিড এর জন্য তাদের একটা প্রচুর ওয়েটিং পিরিয়ড শুরু হয়, এবং আমি 1 বছর অপেক্ষা করছিলাম। কিন্তু তখন কোভিডটা ওভারঅল প্যান্ডেমিক হিসেবে কনসিডার হয়েছিল, এবং ভার্সিটি আমাকে অ্যালাউ করছিল, হ্যাঁ তুমি 1 বছর পরে আসো, আমার কোনো সমস্যা নেই, তুমি তারপরে শুরু করো। কিন্তু এখন ভার্সিটি এটা মানতে চায় না। কিন্তু ভেরি আনফরচুনেট, বাংলাদেশের সিচুয়েশনটা এইভাবে বাড়তে আছে বাড়তে আছে, এখন ওয়েটিং পিরিয়ড 19 মাস। তো তাদেরকে বলবো এই 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 লিঙ্কে গেলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, যাদের একটা ভ্যালিড পাসপোর্ট আছে, তারা যাদের প্ল্যান আছে যে হ্যাঁ আমি যেতে চাই, তারা দেখে নাও উইন্টার সেমিস্টার অথবা সামার সেমিস্টার কোনটাতে অ্যাপ্লাই করতে চাও। সেই টাইম পিরিয়ডটা মোটামুটি একটা আইডিয়া করে 2 বছর বা 1.5 বছর আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখো। অফার লেটার লাগে না অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। এখন তোমার অফার লেটার হয়ে গেছে, তোমার ভিসার ইন্টারভিউয়ের ডেট ডাকবে, কারণ তুমি অনেক আগে নিয়ে রাখছো যে কোনো সময়। এখন তোমার কাজ কি কি? প্রথমত তোমার লাগবে একটা ব্লকিং কনফার্মেশন। এটা একটা হিউজ অ্যামাউন্ট, 11,904 ইউরো। এটা 3 ভাবে হয়। একটা হচ্ছে তুমি ব্লকিং কনফার্মেশন দেখালা তোমার ইয়ে থেকে। 2, তোমার কেউ জার্মানিতে আছে যে তোমাকে স্পন্সর করতে পারবে, তার কনফার্মেশনটা দিলেও হবে। এটা। আর যদি এই দুটোর কোনোটাই তোমার কাছে না হয়, আহ, আহ, এই দুটো তোমাকে ম্যান্ডেটরি, কিন্তু এই 11,904 ইউরো যেটা, এটা তুমি প্রত্যেক জার্মানিতে আসার পরে 12 মান্থস ইনস্টলমেন্টে পুরো টাকাটাই ফেরত পাবা। সো এটা এমন না যে তুমি টাকাটা দিয়ে দিচ্ছ মানে তোমার কাছে নিয়ে নিচ্ছ বা এত টাকাই তোমার লাগতেছে, বিষয়টা তা না। তোমার পুরো টাকাটাই তুমি তোমার কাছে ব্যাক পাবা। কিন্তু কোনো কারো ফ্যামিলি যদি একবারে কন্ট্রিবিউট করতে না পারে, অনেকের হয় না যারা লন নাই, তো তাদেরকে একটু মাথায় রাখতে হবে যেন এটা আমি কিন্তু একবারে ব্যাক করতে পারবো না, আমার 12 মাসে ধাপে ধাপে ব্যাক করবো। তো 990-এর মতো পার ইউরো করে পার মাসে ব্যাক দেয়। তো আমি ফিনটিবা কোরাকল দুইটা থেকে করা যায়, আমি ফিনটিবাতে ব্লক অ্যাকাউন্ট করছিলাম। তার সাথে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হয়, কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্সটা ফ্রি দেয় এখন। এটাই কোরাকল বা ফিনটিবা যে কোনো একটাতে অফার থাকে, এটা একটু চেক করতে হবে, এটা তোমার পরবর্তী ধাপ আর কি। আমি এই স্টুডেন্ট ব্লকিং কনফার্মেশন সবকিছুর এই কাজটা করছিলাম সিটি ব্যাংকের বনানী ব্রাঞ্চ, ঢাকা থেকে। ওরা স্টুডেন্ট ফাইল ব্লকিং কমিটি দুটাই করেছিল। একটা স্টুডেন্ট ফাইল খুলে কিছু ফি লাগে, অল্প কিছু, 5 থেকে 6 হাজার টাকার মতো লাগে। আর সবকিছু এই সব এটা করার জন্য সিটি ব্যাংকে আমি অনেক আগে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে রাখছিলাম, তো ওই অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দিছি, দেশি টাকা। ওরা সেটাকে মাধ্যম করে ইউরোতে কনভার্ট করে ফিনটিবেতে ব্লক করছে, যেটা আমি জার্মানিতে আসার পর প্রতি মাসে 991 ইউরো করে 12 মাসে ব্যাক পেয়ে গেছে পুরোটা। সো আমি চাইলে এই টাকাটা আমি আবার দেশে দিতে পারবো, এটা পার্সোনাল চয়েস কে কি করবে। একটা ভিসা ফি লাগে, এটা ম্যান্ডেটরি। প্লাস প্লিজ চেক দ্য ভিসা ফি, আমি জানি না এটা চেঞ্জ হয় মাঝে মাঝে। আর পার্সন যে তোমাকে ব্লক মানিটা দেখাইছে, যেমন আমি আমার ক্ষেত্রে আমার মা যেহেতু আমাকে ব্লকিং মানিটা দিছিল, সেক্ষেত্রে আমি আমার মায়ের স্যালারি স্টেটমেন্টটা দেখাইছিলাম যে আমার মা এই ব্লকের মানিটা দিছে। আর মেইন কপি অফ অল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এটা শুধু শো করতে হবে। আমার আমার সময় প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে হয়েছে, এবং এখনো তাই হয়, তোমাদের এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, কিন্তু শো করতে হবে। আর অফার লেটার, তুমি যে ভার্সিটি থেকে অফার লেটার পাইছো, প্লাস অনলাইনে এনরোলমেন্ট কনফার্মেশন, এটা প্লাস মাইনাস। এটা ইউজুয়ালি অনলাইনে এনরোল হয়ে গেছে তুমি, ভার্সিটি তোমাকে ডেকে পাঠাচ্ছে তোমার এত তারিখে ক্লাস, এই লেটারটা তোমার ভার্সিটিতেই তোমাকে দেবে। আর তোমার একটা বায়োমেট্রিক ফটো তুলতে হবে। বায়োমেট্রিক ফটো আর পাসপোর্ট ফটোর মধ্যে পার্থক্য আছে। বায়োমেট্রিক ফটোটা মানে হচ্ছে 60% তোমার মুখের অংশ থাকবে, বাকিটা তোমার বডি থাকবে। তো এটা বিভিন্ন জায়গাতে তোলা হয়, ঢাকাতে অনেক জায়গায় তোলা হয়, বা তুমি অনলাইনে সার্চ করলে পাবে বায়োমেট্রিক ফটো কি, যে ফটোগ্রাফারকে দেখালে ওরা তুলে দিবে। আর মোটিভেশন লেটার, এটা আরেকটা লিখতে হয়, এটা জার্মানিতে কেন যাচ্ছ এই উদ্দেশ্যে। আগেটা ছিল ভার্সিটিতে ওই কোর্সে কেন পড়তে যাচ্ছি, আর এইটা হচ্ছে যে আমি কেন জার্মানি যেতে চাই, এটা একটা মোটিভেশন লেটার শর্টে লিখতে হয়। আর তোমার সিভিটা খুব স্মার্ট হওয়া জরুরি। আমি ইউরোপাসে অ্যাকাউন্ট খুলেছিলাম, সিভিটা খুব স্মার্ট হওয়া দরকার, এবং যেখানে তোমার স্টাডি গ্যাপ কোনটা কি সবকিছু ডিটেলস লেখা থাকবে। ভিসা হতে 6 উইকের মতো সময় লাগে, এটা সিটি টু সিটি ভ্যারি করে। আমার ক্ষেত্রে 5 উইকস লাগছিল ইন টোটাল। আর খুবই রেয়ার কেস যে স্টুডেন্ট ভিসা রিজেক্ট হচ্ছে। তো যারা যারা বিদেশে যেতে, স্পেশালি জার্মানিতে যেতে চায়, তো ব্লকিং কনফার্মেশন অ্যামাউন্টটা অনেক বেশি বড়। তারা ফ্যামিলির সাথে কথা বলো, কারণ আমাদের দেশে এটা খুব জরুরি। আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি যে আর কি কি রিকোয়ার্ড ডকুমেন্ট লাগে ভিসার জন্য। এই চেক লিস্টটা তোমরা একটু চেক করে নিয়ে তারপরে খোঁজ খবর শুরু করো, কারণ এটা আপডেট হয়। কারণ গতকাল আমি দেখলাম এটা আপডেট করছে জন্য আমি আবার লিঙ্কটা এখানে অ্যাড করে দিলাম। বাট তোমরা রেগুলার চেক করো যারা আসতে চাও।
আর ব্লকের মানিটা একটু তোমরা যাদের ফ্যামিলিতে অনেকে আছে যারা চিন্তা করছে যাব কিন্তু কিভাবে যাব, এত টাকা কিভাবে ম্যানেজ করব, তারা একটু আগে থেকেই করো। কারণ আমাদের দেশে একটা মিথ আছে যে মানে যদি একটা 50 লাখ টাকা দিয়ে সরকারি চাকরি পাই বা এনটিএস তে জব নিবো তাও রাজি আছে, কিন্তু 10 লাখ টাকা দিয়ে আর কি বাইরে পড়তে পাঠাবো না। এই তো এটা থেকে আগে শিওর হয়ে যাও যে তোমার ফ্যামিলি আসলে তোমাকে পাঠাতে চায় নাকি এটা শুধু তোমার পার্সোনাল অপিনিয়ন। এখন একটু আসি পার্ট টাইম জব। আমরা তো বুঝলাম যে হ্যাঁ আমি অফার লেটার অ্যাপ্লিকেশন করলাম, আমি অফার লেটার পেলাম, আমি তারপর ভিসা অ্যাপ্লাই করলাম, ভিসা পেয়ে গেলাম, আমি এখন খাবো কি, চলবো কি, আমার হবে কি, এখানে এসে কিভাবে চলবো। তো এখানে একটা চাই, তোমাকে যখন ভিসাটা দেওয়া হবে সেটার সাথে একটা ভ্যালিড ওয়ার্ক পারমিট দেওয়া হবে। সেটাতে 120 দিন বছরে ফুল, 20 দিন তুমি কাজ করতে পারবে না, 120 ফুল ডেজ আর কি এটা। তো তুমি যদি ভার্সিটির মধ্যে কাজ করো সেটা হচ্ছে 82 আওয়ার্স ইউনিভার্সিটি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট জব। এটা তোমার আওয়ারের মাঝে এই 120 ফুল দিনের মধ্যে কাউন্ট হবে না, এটার বাইরেও তুমি আরো 80 ঘন্টা কাজ করতে পারবা। যেমন আমি ভার্সিটিতে কাজ করি, এই আওয়ারটা আমার এটা থেকে কাউন্ট হয় না, এবং তার বাইরে আমি ফ্রন্ট অফার রিসার্চ ইনস্টিটিউটে কাজ করি, যেটা আমার এখান থেকে কাউন্ট হয়। সো এটা এমন কঠিন না, কিন্তু সমস্যাটা হচ্ছে কাজটা পাওয়াটাই কঠিন। কারণ এই আওয়ারটা ফুল হয় না অনেক সময়। তো একজন স্টুডেন্ট সাধারণত 1000 ইউরো থেকে 1800 ইউরোর মতো পার মান্থ আর্ন করে। এটা আফটার ট্যাক্স একটু কম বেশি হয়, কিন্তু এটা স্কিলের উপর ডেভেলপ করে। শুরুতে হয়তো অত ভালো হয়ও না। তবে জার্মানিতে একটা কি মিনিমাম আওয়ারলি ওয়েজ থাকে যে 12.41, সেটা দিতে বাধ্য। এর চেয়ে বেশি হয় অনেক সময়, 15-17 করে পে করে। বাইরের কাজগুলো একটু বেশি পে হয়। কিন্তু হচ্ছে জানতো অড জব যেগুলো, যেমন ফুড ডেলিভারি, ওয়্যার হাউস ওয়ার্ক, রেস্টুরেন্ট জবস, এগুলো অ্যাভেলেবল, কারণ এখন কোভিড সিচুয়েশন নাই, অনেকে করে। তো যারা মনে করছো যে যা আমার সাধারণত অ্যাপ্লাইড ম্যাথের স্টুডেন্টরা যদি স্কিল এনাফ হয় তারা অবশ্যই ভালো কাজ পায়, কারণ আমি নিজে পেয়েছি, আমি নিজে উদাহরণ তোমাদের সামনে, তো এটা নিয়ে এত ওরিড হওয়ার কিছু নাই। যারা পারো না তাদেরকে একটা স্কিল বলবো যে কাইন্ডলি আমি যেমন সাইকেল চালাতে পারতাম না, সাইকেল চালানো শিখে এসো, অ্যাটলিস্ট ফুড ডেলিভারি করে হলেও তুমি নিজেকে সার্ভাইভ করতে পারবে, এটা নিয়ে এত চিন্তার কিছু নাই। আর যেটা নেগেটিভ পয়েন্ট জার্মানিতে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। কারণ জার্মানিতে জার্মান ল্যাঙ্গুয়েজটাকে ওরা বেশি অনেক প্রায়োরিটি দেয়, কারণ ইংলিশ স্পিকিং কান্ট্রি নয়। তারা প্রত্যেকে ভালো ইংলিশ বলে কিন্তু তারা বলতে চায় না। তো জার্মানিতে জার্মান ল্যাঙ্গুয়েজটা খুব মানে তারা খুব ভালোবাসে, তাদের প্রাণের প্রিয় মাতৃভাষা। তো এই কারণে এটা একটা অনেক বড় ব্যারিয়ার। তো তাছাড়া ইন্টার্নশিপ অপরচুনিটি থাকে, কিছু ওয়ার্ক স্টুডেন্ট কোম্পানিগুলোতে ওয়ার্ক স্টুডেন্ট অপরচুনিটি দেয়। তো এই জবগুলো অনেক ভালো, এবং এগুলো তুমি যতই সিভিতে অ্যাড করবা তোমার একটা জব আরো 10টা জবকে এনে দেয়। এখন একটু বলি যে কত খরচ হবে আমার, আমি তো মনে হয় আর্ন করলাম 1100 টাকা বা 1000 টাকা, আমার খরচ কত হবে। সো অ্যাকোমোডেশনটা লাগে হচ্ছে, এটা সিটির উপর ডিপেন্ড করে, পার পার্সন লাগে 350 থেকে 400 ইউরো। হেলথ ইন্স্যুরেন্স এটা ম্যান্ডেটরি, তোমাকে দিতেই হবে প্রতি মাসে 130 ইউরো। খাবারের খরচ লাগে 150 ইউরো যদি তুমি রান্না করে খাও, যারা রান্না করতে পারে না তাদের জন্য আই এম সরি, কিছু করার নাই, অনেক বেশি খরচ হয়ে যাবে। আর সেমিস্টার ফি, নট টিউশন ফিস। তুমি যদি টিউশন ফিস নাই এমন কোনো ভার্সিটিতে চান্স পাও, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও, তাহলে তোমার টিউশন ফি দিতে হবে না, কিন্তু একটা সেমিস্টার ফি দিতে হবে, যেটা তোমাকে 6 মাস অন্তর অন্তর দিতে হবে, যেটা দিয়ে তুমি একটা তোমাকে উম একটা কার্ড দেওয়া হবে, সেমিস্টার কার্ড, যেটা দিয়ে তুমি ওভারঅল জার্মানিতে ফ্রি ট্রাভেল করতে পারবা। যেমন আমার অফিস আর একটা স্টেটে, আমি হোম অফিস করি, বাট আমাকে মিটিং এর জন্য দেখা যায় প্রতি মাসে বা 15 দিনে 1 থেকে 2 বার যেতে হয়, ট্রাভেল করতে হয়। তো আমি এটা অন্য স্টেটে, আমার এখানে কোনো খরচ লাগে না, কারণ আমি যে ট্রেনে যাই এই আমার সেমিস্টার টিকিট এটা কভার করে দেয়, বা আমি যখন ভার্সিটিতেও কাজে যাই আমার কোনো খরচ লাগে না। সো টোটাল 800 থেকে 900 পার মান্থ একটা স্টুডেন্টের, একটা পার্সনের জার্মানিতে লাগে। এটা খুব মানে এটা ম্যান্ডেটরি। তো জার্মানিতে তুমি চাইলেও অন্যান্য দেশ যেমন হয় ইউএসএ, কথা বলবো আমি ইউকের কথা স্পেশালি বলবো, এই দেশগুলোতে চাইলেও হয় কি যারা কোনো মতে একটা বাসা নেয় দেখায় শুরুতে, তারপরে 5-6 জন মিলে শেয়ার করে থাকে। কিন্তু জার্মানিতে অসুবিধা হচ্ছে প্রত্যেকটা পার্সনের জন্য কত স্কোয়ার মিটারের বাসা, কোনো শেয়ার রুম হয় না, শেয়ার ফ্ল্যাট হয় কিন্তু শেয়ার রুম হয় না, তোমাকে থাকতেই হবে ওইটাতে, তোমার এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। তবে কিছু সিটি আছে গ্রামের দিকের সিটি, যেমন এনআরভি ওইদিকে আছে, তো সেগুলোতে ভাড়া সাধারণত দেখা যায় 200 থেকে 250-র মধ্যে হয়ে যায়, বা 300 পর্যন্ত লাগে। তো এটা সিটির উপর ডিপেন্ড করে। ডামস্টাড আমার এই সিটিটা খুব কস্টলি, কারণ এটা ফ্র্যাঙ্কফুর্টের কাছে, বাট ফ্যাসিলিটিও অনেক তুমি বেশি পাও। এখন একটু বলি যে ওয়ার্ক স্টাডি ব্যালেন্স করা যায় কিনা। এটা একটু কঠিন। প্রথম দিকে আমারও খুব অসুবিধা হতো, কারণ একে তো নতুন পড়ালেখার সিস্টেম, তারপরে প্রচুর স্টাডি লোড, আর ওয়ার্কের এনভায়রনমেন্টটাও ডিফারেন্ট টোটালি। তো এটা একটু কঠিন, বাট ইম্পসিবল নয়। একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে যদি কারো মানে ভালো করার ইচ্ছা থাকে সে অবশ্যই পারবে, কেন পারবে না, ইনশাল্লাহ পারবে। এখন
আমি যে সেশনটাতে যাব সেটা হচ্ছে এখানে আসার পরে কি কি কালচারাল অ্যাডাপ্টেশন লাগে আর কি। প্রথম কথা যেটা, পাংচুয়ালিটি। তো আজকে যেমন 5টা বেজে গেছে, তো সরি, তোমাদের ওখানে 9টা, আমার এখানে 5টা বাজে, তো আমি দেখছি এখন অনুষ্ঠান শুরু হচ্ছে না। তো এখানে 5টা মানে 5টাই, বা 5টা 1-এ যদি সময় দেয় 5টা 1-এ, এটা 4টা 59-এও নয়, 5টা 2-এও নয়, একদম ফিক্সড টাইম। এবং প্রত্যেকটা জিনিস এখানে বাই অ্যাপয়েন্টমেন্ট হয়। তো তুমি তোমার, আমি যে বাড়িতে ভাড়া থাকি, সেই বাড়ির মালিকও যদি আমার বাসা দেখতে আসে, এটাও একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আসতে হবে, এবং অন টাইমে। তুমি যেখানে যাও এই টাইমটা তোমাকে মেনটেন করতে হবে। আর দুই, যেটা আমার খুব পছন্দের, যেটা হচ্ছে খুবই গুড একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট। এখানে প্রত্যেকে প্রতি খুব রেসপেক্ট করে। আমি বড় বড় প্রফেসরদের সাথে যখন কাজ করতাম, বা আমি যখন ল্যাব টিউটর ছিলাম, তখন আমি কখনো মনে করিনি যে আমি প্রফেসরের আন্ডারে ল্যাব টিউটর। প্রফেসর আমাকে যে টাইমটা দেয়, আমি যে টাইমটাতে যাই, প্রচন্ড রেসপেক্ট নিয়ে থাকে। কোনো ফার্দার টক হয় না। আমার বাড়িতে কি হলো, ওর বাড়িতে কি হলো, কার কার সাথে বিয়ে হলো, কার হলো না, এই ধরনের কোনো ফার্দার টক নাই। শুধু একটা ব্রেক টাইমে যতটুকু কথা না বললেই না সেটা। আবার তুমি ওভার টাইম কাজ করছো, সেই জন্য তোমাকে স্পেশাল করে কিছু দেখা হবে, নো, এটাও নয়। কাজের টাইম পরে তোমাকে কেউ এক্সপেক্ট করবে না যে তুমি ওখানে বসে থাকো। এটা একটা আমার খুবই পজিটিভ সাইড মনে হয় জার্মানিতে। খুবই ভালো ওয়ার্কিং এনভায়রনমেন্ট, স্পেশালি ফর দ্য ওমেন। মেয়েরা খুবই সেফ এখানে, এটা সুবিধা। কিছু অসুবিধাও আছে। আর একটা হচ্ছে ফুড। আমরা বাংলাদেশিরা খুবই ফুডি। আমি তো খুবই বেশি, মানে আমরা খাওয়া দাওয়া নিয়ে পাগল হই। তো যে সকল ছেলেরা বেশি সাফার করে বাংলাদেশ থেকে আসলে, শহর থেকে বাইরে থাকা আর বাংলাদেশ থেকে জার্মানিতে এসে থাকার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ এখানে চাটাও নিজেকে বানায় খেতে হয়। এখানে একটা টঙের দোকান নাই যে আমি গেলাম, চা খেলাম, সিঙ্গারা খেলাম, এখন বেঁচে গেলাম। তো আমাদের যেমন খুবই স্পেশাল রিকোয়ারমেন্টস থাকে, কিছু খাবার খেতে হয়। জার্মানদের মধ্যে খাবার নিয়ে কোনো চিন্তা নেই, ওদের লাঞ্চ টাইমে গেলো, যেটা পেলো সেটাই খেলো। তো ওই জিনিসটা একটু অদ্ভুত লাগে শুরুর দিকে, যে এরা থাকে কিভাবে। এই কালচারটা অ্যাডাপ্ট করাটা একটু কঠিন সময় লাগে। পিপল এখানে খুব হেল্পফুল, কিন্তু তারা তোমার ফ্রেন্ড হতে যাবে না। তুমি রাস্তায় যদি তাদেরকে কথা বলো, কোনো প্রয়োজন লাগে, তারা সর্বোচ্চ চেষ্টা করবে হেল্প করার জন্য, কিন্তু তারা তোমার ফ্রেন্ড হওয়ার জন্য আসবে না। এবং কালচার যেটা এদের একটা কালচার, যেটা এদের স্যাটারডে করে তারা সবাই পার্টি করে, বারে যায়, পাবে যায়, স্যাটারডে সানডে করে, স্যাটারডে নাইট স্পেশালি। তো তুমি যদি তাদের সাথে, এটাতে আমাদের যেমন ধর্মীয় দিক থেকে আমার এটাতে নিষেধ আছে, আমার যেমন ধর্মীয় দিক থেকে নিষেধ আছে, তো অনেকের নাও থাকতে পারে, বা অনেকে চায় আমি মানবো না, আমি করবো এটা, কিন্তু এটা করে তোমার এটা ভাবার দরকার নেই যে তুমি আসলে জার্মান হয়ে যাবা। ওরা অ্যাট দ্য এন্ড তোমাকে ব্রাউনি মনে করবে, ইউ আর ফ্রম এশিয়া, এটা মনে করবে। তো নিজের কালচার ছেড়ে লাফায় জার্মান কালচারে আমি অ্যাডাপ্ট হব, এটা আমার কাছে যতটুকু মনে হয় একটা রং ডিসিশন। আরেকটা জিনিস, খুবই সাইলেন্ট জার্মানিতে। প্রথমে যখন আসি দেখি যে একদম চুপচাপ একটা দেশ, কোনো সাউন্ড হয় না, কিছু না, গাড়ি যায় বোঝা যায় না। এবং আরেকটা নিয়ম হচ্ছে রাত 10টার পরে এবং উইকেন্ডস গুলোতে একদমই সাইলেন্ট, জোরে শব্দ করা আর কি নিষেধ। আর এখানে ল ইজ এভরিথিং অ্যান্ড এভরিওয়ার। প্রত্যেক কিছু, যখন কিছু একটা করতে যাই তখন শুনি যে না, এটা তো লতে মানা আছে, এটা হবে না। তো এটা সুবিধা আছে, আমি নিজে আমার রাইটটা সম্পর্কে কনসার্ন হই আগে থেকে। আবার কিছু অসুবিধাও আছে, কারণ লং টাইম কিছু সমস্যা থাকে, লয়ের জন্য আমাকে বাদ দিতে হয় সেগুলো। কমিউনিকেশন মিডিয়াম লেটার্স, এটা আমি হাইপারটার ছবিটা অ্যাড করছি, কারণ আমরা চিঠি থেকে অনেক দূরে। এখানে আসার পরে দেখি সিটি রেজিস্ট্রেশন বলে একটা জিনিস কাজ করতে হয়। মানে আমি রেজিস্টার্ড হলাম জার্মানিতে, তারপর থেকে চিঠি আসা শুরু হয়, এবং প্রত্যেকটা কাজেই চিঠি চালাচালি হয়। চিঠি দেবো, চিঠির বিপরীতে চিঠি আসবে, তারপর আগাবে। তো এই কারণে হচ্ছে সব প্রসিডিওর গুলো একটু লং হয়ে থাকে, চিঠির মাধ্যমে যেহেতু হয়। আর কিছু চ্যালেঞ্জেস আমি শর্টলি একটু বলে যেতে চাই এখানে। ডিফারেন্ট টাইম জোন, বাংলাদেশের সাথে 4 ঘন্টার একটা পার্থক্য, এটা খুব অসুবিধা হয়। বাসায় কথা বলার জন্য সমস্যা হয়, কারণ টাইমে মিলে না। ব্যাড ওয়েদার, সিজনাল একটা ডিপ্রেশন, কারণ সামারে দেখা যায় 18 ঘন্টার মতো দিন, আবার 6 ঘন্টা মাত্র রাত। আবার এইটা অ্যাডজাস্ট হতে হতে উইন্টার চলে আসে, তখন আবার 18 ঘন্টা রাত, 6 ঘন্টা দিন, এবং খুব গ্লুমি ওয়েদার থাকে। তো এটা খুব ব্যাড ডিপ্রেশন ক্রিয়েট করে একটা। আর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে 1 মাসের মতো লাগে, যদি লাকি হওয়া যায় তাহলে এর চেয়ে কমে পাওয়া যায়, কিন্তু স্পেশালিস্ট ডাক্তারের ক্ষেত্রে 2 থেকে 3 মাস সময় লাগে। এটা খুবই অসুবিধা, কারণ আমরা ফার্মেসিতে গেলে ডাক্তারের কাছে ওষুধ পেয়ে অভ্যস্ত, তো আমাদের এটা একটু অসুবিধা হয়। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, ওই যে যেটা বললাম, চিঠি এবং ল দিয়ে, চিঠি চালাচালি এবং ল দিয়ে তারা খুবই সিকিউর করে রাখছে সবকিছু। তো তো সেই কারণে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক খুবই বেশি স্লো। আর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ডয়েচ ইস্ট শোয়ার, যেটা আমি বলেছি, হচ্ছে
জার্মান ভাষাটা খুব কঠিন, জার্মান ভাষা শিখতে হয় এবং আমি এখনো শিখছি, আমি ভালো পারি না, বলতে পারি না খুব একটা, বুঝতে পারি হালকা পাতলা। আর স্টাডি মেথডে হিউজ ডিফারেন্স আমাদের দেশের সাথে এখানকার। আর এখানকার কাজগুলো খুব প্রোগ্রেসিভ ওয়ার্ক। আমি বড় বড় প্রফেসরদেরকে দেখি, আমরা প্রফেসরদেরকে বা দেশে থাকতে দেখতাম ক্লাস নেয়, ক্লাস থেকে চলে যায়, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করে। এখানে প্রফেসররা প্রত্যেকটা মুহূর্তে দেখি আমি সেমিনার কনফারেন্সে থাকে, কোন স্টুডেন্টকে কোথায় পাঠাতে হবে না পাঠাতে হবে, রেগুলার পেপার ওয়ার্ক করছে, কোন পেপারটা কোন দিকে যাচ্ছে, কোন রিসার্চ ওয়ার্কে যাচ্ছে। এই কাজটা আমার খুব পছন্দ, ভালো লাগে। এবং প্রত্যেক মুহূর্তে আমাকে যেমন কম্পিট করতে হয় যে না, আমি যদি আজকে এখানে আমাকে প্রুফ না করি, দের ইজ সামওয়ান টু টেক মাই পজিশন। সো আমাকে এটাতে একটু কনসার্ন থাকতে হয়। আর এখানে সব কাজ নিজে থেকে করতে হয়, মানে বাড়ির ময়লা ফেলা থেকে শুরু করে পেপার ওয়ার্ক, ট্যাক্স রিটার্ন, ট্যাক্স সাবমিট, এভরিথিং সবকিছু নিজে করতে হয়। তো যে সকল মেয়েরা বলে আর কি যে আমি ঘরও সামলাই বাড়িও সামলাই, আমি নারী, সব পারি, দে আর মোস্ট ওয়েলকাম টু হেয়ার। আশা করি ইকুয়াল রাইটটা তোমরা বাংলাদেশে পাও, কিন্তু ইকুয়াল রেসপন্সিবিলিটি আসলে আমরা দেশে কম নি। এখানে আসলে বোঝা যাবে যে রেসপন্সিবিলিটি আসলে কত ধরনের হয়। আরেকটা জিনিস, যারা আমরা মুসলিম তাদের জন্য একটু সমস্যা, কারণ মসজিদ এখানে খুব একটা অ্যাভেলেবল না, মানে খুব কাছে নয়। আর আজানটা হয় না, জোরে আজান হয় না। শুধু একটা সিটি আছে, সেখানে শুধু ফ্রাইডেতে হয়, আমার সিটিতে হয় না। মোবাইলে আজান শুনে আমরা যেমন একটা মোবাইল সেট করে রাখছি যে 5 বার আজান দেবে। তো এইটা একটা সমস্যা। এবং কেউ যদি নিয়ত করে যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে করব, তার জন্য এটা খুবই কঠিন। অফিসে পজিশন আছে নামাজ পড়ার জন্য, এটা কোনো সমস্যা নেই, কিন্তু মসজিদে গিয়ে পড়ার এটা একটু অসুবিধা, কারণ মসজিদটা খুব কাছে নয়, একটু দূরে দূরে সবগুলো। আর আর একটা কোশ্চেন ছিল, অনেক মেয়েরা আমাকে কোশ্চেন করে যে জার্মানিতে জন্য আসার জন্য মেয়েদের জন্য কি কি চ্যালেঞ্জ। তো এই সেকশনটা আমি একটু মেয়েদের জন্য রাখছি, কয়েকটা সমস্যা আমি একটু আলোচনা করব। একটা হচ্ছে যেটা, আমরা যারা বাংলাদেশ থেকে মেয়েরা আসি, তো উম, আমি যেমন আসছি, আমার হাজবেন্ড আসার পরে আমি আসছি, হ্যাঁ, কিন্তু আমি স্টুডেন্ট হিসেবে আসছি, আমি স্পাউস না। তো আমি সাধারণত হয়েছে কি, আমি আমার হাজবেন্ডের সাথে থাকছি, তো আমার ক্ষেত্রে এই হেল্প গুলো যা লাগছে আমি হাজবেন্ডের কাছে নিয়েছি। কিন্তু প্রচুর পেপার ওয়ার্কস থাকে যেগুলো হেল্প গুলো বাংলাদেশিদের কাছ থেকে নিতে হয়। তো তখন হয় কি যে বাংলাদেশিদের সাথে না মিশতে চাইলেও কিছু বাংলাদেশি ছেলেদের সাথে বা তোমাদের একটা হেল্প নিতে হয়, যেতে হয়। তো তখন হয় কি, বাংলাদেশি কমিউনিটিতে কিছু রিউমার স্প্রেডিং হয় যে ও ওর সাথে থাকে, কারণ এখানে সবকিছু খুব ওপেন। তো কেউ কেউ কিছু বললে তুমি হয়তো অ্যাভয়েড করলা বা গায়ে নিলা না, কিন্তু জিনিসটা আর কি ব্যাড ইম্প্যাক্ট ফেলে মানে সোসাইটির মধ্যে। তো কমিউনিটিতে এই কথাটা ছড়াই গেলে, তো কারণ তোমাকে এই সোসাইটি থাকতে হবে, আমরা যতই বলি যে আমরা আনসোশ্যাল, আমরা থাকবো না, আমরা কিছু করবো না, কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো আর কি মাথায় রাখতে হয়। আর একটা জিনিস যে জার্মানিতে আমি যারা স্টুডেন্ট হিসেবে থাকে এবং অনেকেই যারা জব করে, তারাও শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, সেটা তোমাদের ছেলেদের সাথে করতে, ছেলেদের ক্ষেত্রেও তাই, এটা মেয়েদের সাথে করতে হয়। অন্য ধর্মের থাকে, অনেক আফ্রিকা থেকে থাকে, সিরিয়া থেকে থাকে, যে কোনো দেশ থেকে থাকে, তোমাকে কিচেন ওয়াশরুম শেয়ার করতে হয়। আমি এইটা ফেস করি নাই, কারণ আমি অ্যাপার্টমেন্টে থাকি আমার হাজবেন্ডের সাথে, আমাকে কিছু শেয়ার করতে হচ্ছে না, আমার আলাদা এটা। কিন্তু যারা ডর্মে থাকে, ডর্মে কোনো শেয়ার রুম বলে কিছু নাই, তোমার রুম তোমারই, কিন্তু ওয়াশরুম আর কিচেনটাকে শেয়ার করতে হবে। তো এই জিনিসটাতে ইউজ টু হওয়া বা থাকা এটা একটু সমস্যা, মেয়েরা স্পেশালি ফেস করে, আমি অনেক মেয়েদের কাছে এখানে শুনছি এটা একটা। আর ড্রেস, যারা মনে করো, আমি নিজে এটা এটা অনেক মানে সাফার করছি, যে আমার যেমন দেশি ড্রেস পছন্দ, কামিজ বা আদার ড্রেসেস, কিন্তু তুমি এগুলো হচ্ছে প্রচন্ড ঠান্ডা ওয়েদার আর অনেক লম্বা সময় ধরে একটু হাঁটতে হয় বা দ্রুত হাঁটতে হয়, এই জন্য এই ড্রেসগুলো পরা যায় না। তাই এই জিনিসগুলো একটু মাথায় রাখা দরকার। তো ড্রেসেরটা কনসিডার করা গেলেও এই রিউমার্স আর হচ্ছে এই সেকেন্ড অপশনটা একটু মাথায় রাখতে হয়, কারণ এই জিনিসগুলো ওভারকাম করা একটু কঠিন হয়ে যায় সবার জন্য। তো আমি এখন কিছু কয়েকটা বলবো যে কেন টিউ ডামস্টাড, মানে কেন টিউ ডামস্টাডে অ্যাপ্লাই করবে তোমরা। প্রথম কথা, এটা র্যাঙ্কিং হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 250 থেকে 300, তো ভালো র্যাঙ্কিং, কেন পড়বো না। আবার টিউ নাইনের মেম্বার, তো সেই কারণে হচ্ছে অনেক বেশি রিসার্চ ফান্ড এখানে আসে, সব সময় জব অফার থাকে, তুমি স্কিল হলে তোমাকে নেওয়ার জন্য বসে থাকবে, তোমার ওপেন একটা ফিল্ড তুমি পাচ্ছ রিসার্চের। আর দ্বিতীয় হচ্ছে ডামস্টাড, আমি যে সিটিটাতে থাকি সেই সিটিটাকে বলে সিটি অফ সায়েন্স, কারণ এখানে একটা ডামস্টাডিয়াম, একটা হচ্ছে মৌল আবিষ্কার হওয়ার পরে এটাকে সিটি অফ সায়েন্স বলা হয় ডামস্টাডকে। এবং আরো অনেক কিছু আছে এখানে। আর 3 নাম্বার যেটা 4 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আলবার্ট আইনস্টাইন রিকমেন্ড করে গেছে টিউ ডামস্টাডকে, এটা খুব ভালো একটা ইউনিভার্সিটি। সো এটা একটা খুব মানে পজিটিভ দিক, আমাদের ভালো লাগে এটা জিনিস মনে হলে, হ্যাঁ আমি আলবার্ট আইনস্টাইনের রিকমেন্ড করা ভার্সিটিতে পড়ি। আর 2 নাম্বার, এটা ফ্র্যাঙ্কফুর্ট থেকে খুব ক্লোজ, তো সেখানে সুবিধা হয় যে বাংলাদেশি দোকানগুলো কাছে থাকে,
ফ্র্যাঙ্কফুর্টে খুব বড় একটা দোকান আছে, আমার দেশি যা জিনিস আছে, মাছ টাছ যা কিছু আমি কিনতে পারি এখান থেকে। আর লার্জ ইন্টারন্যাশনাল কমিউনিটি, তোমার বাংলাদেশি ইন্ডিয়ান বলো, এমনকি আমি যখন ভার্সিটিতে যেতাম আমার মাঝে মাঝে মনে হতো আমি একটা ইন্ডিয়ান কোনো ইউনিভার্সিটিতে আমি পড়তে আসছি, এত বেশি ইন্ডিয়ান স্টুডেন্ট দেখি এখানে। আর 2 নম্বর পয়েন্ট বলবো কেন জার্মানি। একটা হচ্ছে বেয়ারেবল ওয়েদার ইন কম্পারিজন টু আদার ইউরোপিয়ান কান্ট্রিজ। আমার যেমন শখ ছিল যে হ্যাঁ ইউরোপের কোনো কান্ট্রিতে যাব, তো সেখানে জার্মানির এটা একটা পছন্দের যে তুলনামূলকভাবে ওয়েদারটা বেশ ভালো, সেফ অ্যান্ড সিকিউর দ্বিতীয়ত। আর তারপরে হচ্ছে আহ, বেশ হচ্ছে ওম্যান ফ্রেন্ডলি, এখানে মেয়েরা খুব সুন্দরভাবে আহ, স্বাধীনভাবে কাজ করতে পারে। তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে সেন্ট্রাল ইন ইউরোপিয়ান মেক্স ট্রাভেল ইজি। যারা ট্রাভেল করতে খুব পছন্দ করো তাদের জন্য খুব সুবিধা, কারণ একদম মাঝখানে তো তো টিকিট প্রাইস অনেক কম হয় এবং মুভ করতে সুবিধা হয়। আর হচ্ছে ইকোনমি, ফোর্থ লার্জেস্ট ইকোনমি জার্মানি, এই কারণে দেখা যায় যে জব সেকশনটা নিয়ে কখনো চিন্তা করতে হয় না, সবসময় ভালো ভালো জব অপরচুনিটি থেকেই থাকে। আর লাস্ট যেটা, এটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি, ভেরি গুড পাবলিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস। এটা এটা আসলে খুবই মানে বড় পাওয়া একটা। আর একটা জিনিস কেন জার্মানি না, 1 নাম্বার হচ্ছে ডয়েচ মানে জার্মান, জার্মান ভাষা শিখতেই হবে। 2 নাম্বার হাই লিভিং কস্ট, জার্মানিতে অনেক বেশি, কারণ তুমি চাইলেও এটা মানে বাদ দিতে পারবে না। লিভিং কস্ট একটা ম্যান্ডেটরি, এটা ল দিয়ে এরা করে রাখছে যে তোমাকে ওই বাড়িতে থাকতেই হবে এবং তোমাকে এরকম একটা খরচ দিতেই হবে। খুব কম বাংলাদেশি সুপার শপস আছে, আর এটা একটা সমস্যা। ব্যুরোক্রেসি প্রবলেম, যেটা আমি আগেও বললাম যে খুব লং প্রসিডিউরে কাজ হয়। আর একটা হচ্ছে হাই ট্যাক্সেস, একটা হিউজ অ্যামাউন্ট পরিমাণ ট্যাক্স দিতে হয়। আর নাম্বার 4 লাস্ট যেটা, এটা লনলিনেস। আমরা দেশে থাকতে মনে করতাম হ্যাঁ আমি একাই থাকবো, এত বাংলাদেশি ভালো লাগে না, মানুষজন ভালো লাগে না, আমি নিজেও বলতাম এই কথাটা। কিন্তু আসলে এখানে আসার পর বুঝছি মানুষ সামাজিক জীব, আমরা এভাবে একা থাকতে খুব কষ্ট হয়, দিনে দিনে আরো বেশি বোঝা যায় যে লনলিনেসটা কি। অ্যাট দ্য এন্ড এখন আমি কিছু কয়েকটা কথা বলি যে অ্যাপ্লাইড ম্যাথের স্টুডেন্টদের কি কি করা উচিত। প্রথমত, লার্ন পাইথন কোডিং। আমাকে এটার জন্য প্রচুর এফোর্ট দিতে হয়েছে। আমি যখন এখানে আসলাম, আসার পরে যখন প্রথম জবের যেটার জন্য আমি অ্যাপ্লাই করি, আমাকে বলা হলো হ্যাঁ তোমার সিলেবাসে দেখছি ম্যাটল্যাব আছে, হোয়াই, ফরট্রান। তো আমার কোনো উত্তর ছিল না, আমি বলছিলাম আমার দেশে আসলে এখনো এটা চালানো হয়, তো বলছে পাইথন কোডিং এত যেখানে পপুলার, এত ইজি অ্যাক্সেস, তো কেন সেখানে তোমরা ফরট্রান শিখো। এটা একটা। তো পাইথন কোডিংটা প্রত্যেকের, আমি স্যারদেরকে রিকোয়েস্ট করবো যদি পসিবল হয়, বা স্যারদেরকে সবকিছু করতে হবে এটা নয়, তোমরা নিজেরাও কিছু করা শুরু করো। কারণ আমি এখানে আসার পরে দেখো আমি নিজে শিখছি, আমাকে শিখতে হয়েছে, প্রচুর কোর্স আছে, এগুলো শেখা শুরু করো। ওই শিট মুখস্থ করে কোডিং করার ওই অভ্যাস আমি নিজেও সাফার করছি, তাই আমি চাই না কেউ সাফার করো। পাইথন কোডিং শেখো। 2, টেকনিক্যাল স্কিল ডেভেলপ করা জরুরি, খুবই বেশি জরুরি। প্রচুর টেকনিক্যাল স্কিল আছে। গিট হাবে আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, আমরা কোনো কোডিং জানি না, গিট হাব কেমনে চালাতে হয়, লিনাক্স কেমনে চালাতে হয় আমরা বলতে পারি না, চ্যাট জিপিটির ইউজও সঠিকভাবে জানি না, শুধু স্ট্যাটাস লেখার জন্য হয়তো ব্যবহার করি। আর লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ডেভেলপ সাম সফট স্কিলস। এইখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি জানতাম না কি করে একটা রিসার্চ সেমিনার দিতে হয়, কি করে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে হয়। তো এটার জন্য আমাকে একটা কোর্স করতে হয়েছে, সেমিনার অন রিসার্চ টপিকস। তো ঠিক আছে, যদি তুমি সেমিনার কি করে দিতে হয় না জানো, অ্যাটলিস্ট কথা বলার অভ্যাস করো, সুন্দর করে মানুষের সামনে কি করে কথা বলতে হয়, কি করে প্রেজেন্ট করতে হয়, বা আমি কতটুকু জানি আমি কি বলার অভ্যাস করো। বিভিন্ন ডিবেট কম্পিটিশন গুলোতে যদি কম্পিটিশন না করতে চাও, যদি পার্টিসিপেট না হতে চাও, অ্যাটলিস্ট দেখো, দেখেও কিছু শেখা যায়, এটা করো। যেমন আমি যখন ভার্সিটিতে পড়তাম, আমি যেমন ছোট থেকে হ্যাঁ ঠিক আছে আমি অনেক ডিবেট করছি, আমি কন্টেম্পোরারি স্পিচ দিয়েছি, তা আমি জানি এটা কিভাবে হয়, ডিপার্টমেন্টের প্রোগ্রামগুলোতে উপস্থাপনা করতাম। কিন্তু আমার আমার কাছে যেটা ল্যাকিংস মনে হতো, আমি কম্পিট করার মতো কাউকে পেতাম না যে আমি কাউকে দেখে আরো শিখবো, এটা আমার কাছে ল্যাকিংস মনে হতো। তো আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব বলে একটা ক্লাব ছিল, আমি কিন্তু সেই ক্লাবের একজন মেম্বার ছিলাম। আমি ভলান্টিয়ার হিসেবে অনেকদিন কাজ করেছিলাম ওখানে। তো ওইখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে যারা আসে, যারা বাইরে পড়তে গেছে, তারা হ্যাঁ হ্যাঁ কিন্তু আচ্ছা, তুমি ভালো আছো? তারা কিন্তু হচ্ছে প্রায় আচ্ছা দেখা বলো। যায় যে উম, হচ্ছে ইয়ে করে, কি বলে,
প্রোগ্রাম করে, তারপরে হচ্ছে যেমন কেউ জার্মানি থেকে পড়তে গেছে, আমি যেমন আজকে তোমাদের ডিপার্টমেন্ট সামনে দিচ্ছি, আমার সময় আমি দেখেছি যে অনেকে ইউকে থেকে পড়তে যাওয়ার জন্য কি কি দরকার, এরকম এই সেমিনারগুলোতে অ্যাটেন্ড করো। এই সেমিনারগুলোতে অ্যাটেন্ড করলে তুমি বুঝতে পারবা যে তুমি কোথায় আছো, তোমার কি দরকার নাকি। কারণ আমি তো তোমাকে গুলায় দিতে পারবো না যে হ্যাঁ তুমি এটাই করো, এই করো, সেই করো। কিন্তু এই জিনিসগুলো ডেভেলপ করা দরকার, কারণ অ্যাপ্লাইড ম্যাথ স্টুডেন্টরা পড়ালেখা শীট মুখস্থ করা শুধু শুয়ে বসে থাকে। আর যত প্রেজেন্টেশনের কাজ সবকিছু বিজনেস ফ্যাকাল্টির, এইটা থেকে আমাদের একটু বের হয়ে আসা দরকার। আরেকটা জিনিস যেটা বলবো, যে সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, জিং এ কারো কোনো অ্যাকাউন্ট নাই। তো এটা খুবই ফ্রাস্ট্রেটিং একটা জিনিস। কারণ আমি এতদিন পর তো ফেসবুকে এত সবাই আমার ফ্রেন্ড, আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে কিন্তু লিঙ্কডইন আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলো, দেখো কে কি কাজ করছে, কার কি কি স্কিল আছে, কার কি কি নাই, সার্চ করে দেখো অ্যাপ্লাইড ম্যাথ নিয়ে কি কাজ হচ্ছে, বা কোন একটা পার্সনকে দেখো সে কি কি কাজ করছে, সেগুলো দেখে তোমার কি কিনা একটা লিস্ট করো, হ্যাঁ এটা এটা আমার আছে, এটা এটা আমার নাই, বা এটা এটা আমার করতে হবে, টিক দাও, ভাগ করে করে নাও, দেন কাজটা আগাতে থাকো। আর আরেকটা জিনিস যেটা বলবো, নিজের মধ্যে যে সংকোচ বোধ, ইনফেরিয়রিটি কমপ্লেক্স, এটাকে মুভ করো। কারণ আমি যখন, আমার নিজেরও এটা ছিল, আমি যখন রাজশাহী ভার্সিটি থেকে এখানে আসি, আমি তখন ভাবতাম আমি তো রাজশাহী ভার্সিটিতে পড়ি, এখানে তো অনেকে দেখি বুয়েটের স্টুডেন্ট, কুয়েটের স্টুডেন্ট, ঢাকা ভার্সিটিতে পড়ছে, আমি তো মনে হয় ওদের সাথে কম্পিট করতে পারবো না। বাট খুবই সারপ্রাইজিংলি আমি যখন দেখলাম যে অ্যাপ্লাইড ম্যাথ থেকে পড়ছি, এবং আমার সিলেবাস দেখে, আমার কাজ দেখে, আমার কোডিং স্কিল দেখে, যখন আমাকে ল্যাবে টিউটর করা হলো বা টিচিং অ্যাসিস্ট্যান্ট করা হলো, সেখানে যখন একটা বুয়েটের স্টুডেন্ট আমার ক্লাস করে, তখন আমি তার সাথে কথা বলার পরে বুঝছি আসলে আহ, এটা কোনো বিষয় না যে তুমি কোন ইনস্টিটিউশন থেকে পড়ছো, তুমি তোমার সাবজেক্টটাকে গুরুত্ব দাও, তুমি তোমার যে সাবজেক্টে পড়ো সেটা তুমি কতটুকু জানো, তোমার পার্সোনাল স্কিলকে গুরুত্ব দাও, এবং তুমি নিজেকে প্রত্যেক মুহূর্তে ডেভেলপ করো, তুমি হবে তোমার মেন কম্পিটিটর, তোমার কারোর সাথে কম্পিটিশন করা দরকার নাই। এইটা। আর এগুলোর বাইরে কিছু প্রশ্ন ছিল যেগুলো আমি স্লাইডে অ্যাড করতে পারি নাই। একটা হচ্ছে যে বাংলাদেশি স্টুডেন্টের কি হায়ার এডুকেশনে আসা উচিত, কেন? তো প্রথম কথা, এটা প্রত্যেকের পার্সোনাল চয়েস, আমি মোটিভেশন দিব না, আমি বলবো না যে হ্যাঁ তুমি কালকে চলে আসো, আমি তোমার জন্য সব করছি। এটা তোমার পার্সোনাল চয়েস। কারো চয়েস থাকতে পারে কেউ বিসিএস দেবে, কারো চয়েস থাকতে পারে না সে ব্যাংকিং সেক্টরে কাজ করবে, কারো চয়েস থাকতে পারে না আমি হায়ার স্টাডি করব কিন্তু আমি ইউএসএ তে যাব, ইউকে তে যাব না, আমি ইউরোপে যাব। সেটা তোমাদের বিষয়। তো যদি করতে পারো, যদি আসতে চাও, তাহলে অবশ্যই ওয়েলকাম, করবে না কেন, খুব ভালো, আগ্রহ নিয়ে করতে পারো। কিন্তু একটা জিনিস কি, আমি এমন একটা মেসেজ পেয়েছি এক সময় যে হ্যাঁ আমার আসলে আপু পড়ালেখা করতে ভালো লাগে না, তাই আমি বিদেশ যেতে চাই। সো প্লিজ এটা বলো না। বিদেশে আসতে, তুমি আসছোই হায়ার স্টাডির জন্য, কিন্তু তোমার পড়ালেখা করতে ভালো লাগে না, তাহলে তুমি এখানে এসে শেষমেশ ওই ফুড ডেলিভারি ওয়্যার হাউসে কাজ করে জীবন কাটিয়ে দিতে হবে। অ্যাট দ্য এন্ড তুমি একজন ইমিগ্রেন্ট হবে, কোনো এক্সপার্ট হবে না। তো এই কাজটা করো না, মাইগ্রেন্ট হওয়ার জন্য এসো না, তুমি নিজেকে স্কিলড করার জন্য আসো, ভালো কিছু করার জন্য আসো, এবং পরিশ্রম করার মানসিকতা নিয়ে আসো। আরেকটা যা, হাউ ইম্পর্টেন্ট একাডেমিক স্টাডিজ ফর স্টাডিং অ্যাব্রোড, তো এটার জন্য বলবো হ্যাঁ একাডেমিক রেজাল্ট অবশ্যই দরকার, কিন্তু একাডেমিক রেজাল্ট মানে যদি তুমি শুধু ভাবো তোমার ব্যাচেলারের সিজিপিএ, ইটস টোটালি রং। এটা টোটাল একটা প্যাকেজ। তুমি তোমার হায়ার সেকেন্ডারি রেজাল্ট কেমন, তোমার সিজিপিএ কেমন ব্যাচেলারে, তুমি যদি কোনো মাস্টার্স, আমি যখন মাস্টার্স করেছিলাম আমার মাস্টার্স সিজিপিএ ছিল 3.86, তো আমি বলতাম যে হ্যাঁ আমি এরকম করছিলাম কিন্তু আমি থিসিস পাইনি কারণ আমার ব্যাচেলার রেজাল্ট কম ছিল। মিথ্যা গল্প দেওয়ার দরকার নাই, সত্যিটাকেই সুন্দর করে লেখো, বলো। তো এটার জন্য তো ইম্পর্টেন্ট একাডেমিক রেজাল্ট ঠিক আছে, আমি আদার অনেক অ্যাক্টিভিটিস করেছিলাম, সেগুলো এখানে তোমার পয়েন্ট আকারে যোগ হচ্ছে। অনলাইনে যে এক্সাম হয় সেটাতেও ভালো করতে হয়। তো সবকিছু মিলে টোটাল আইএলটিএস এর স্কোর লাগে, তোমার টোটাল প্যাকেজটা কিরকম হলো, তুমি একটা প্যাকেজে কত ভালো করলো, তার উপরে তোমাকে রেজাল্টটা দেওয়া হলো। এবং আমি অবাক হয়ে গেছি, আমি দেশে থাকতে অ্যাপ্লাই মেতে রেজাল্ট ভালো করতে পারতাম না, কিন্তু এখানে আসার পরে আমি দেখলাম আমার সিজিপি এখন 90% মার্কসের উপরে উঠে গেছে। তার মানে কি, হয়তো আমার স্যুট করেনি বা আমি পারিনি ওইখানে ম্যাচ করতে, কিন্তু আমার এখানে তো স্যুট করছে। তাই অসম্ভব কিছু না, তুমি পড়লেই পারবা। ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস টু রিটার্ন বাংলাদেশ অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য ফিউচার? আচ্ছা, এই আজকে যে প্রোগ্রামটা করছি এটাও তো একটা কন্ট্রিবিউশন বাংলাদেশের জন্য, তোমাদের জন্য, তাই না? তো এটাও তো একটা বড় কন্ট্রিবিউশন আমার মনে হয়। তো আসলে ওইভাবে কোনো প্ল্যান নাই, প্রথম কথা, যে আমি কালকেই চলে যাব বা আমাকে নিলেই আমি যাব, তা নয়। আমি এখন যে রিসার্চ ফিল্ডে কাজ করছি, বা এখন তো ওয়ার্ল্ডটা চলছে ডেটা সায়েন্সের উপরে, আমি তো ডেটা ম্যানেজমেন্ট মেশিন লার্নিং এর দিকে সুইচ করে গেছি। তো এই ফিল্ডে আসলে যেতে গেলে বাংলাদেশকে, আমার মনে হয় বাংলাদেশ অলরেডি মানে অ্যাটলিস্ট 30 to 50 ইয়ার্স পিছায় আছে। তো এই ওয়ার্ক এনভায়রনমেন্ট, এই রিসার্চ ফিল্ড যদি
সত্যি ডেভেলপ হয় বাংলাদেশ, ইনশাল্লাহ হবে, আই হোপ, আই উইশ হবে। এবং তাতে যদি আমার লাগে, আমার কোনো কন্ট্রিবিউশন লাগে, আমি ইনশাল্লাহ যাব। কিন্তু হ্যাঁ আপু, আপনি, কেউ যদি বলে যে আপনি তো ভার্সিটি চাইলে দেশের টিচার হতে পারেন, এই স্বপ্ন আসলে আমার নাই যে হ্যাঁ আমি ভার্সিটির টিচার হবো জন্য বিদেশে পড়তে আসছি। এটা এটা আমার কোনো আসলে ইচ্ছা নেই, এই এই ধরনের কন্ট্রিবিউশন আমার ইচ্ছা নেই। কিন্তু কেউ যদি অন্য কোনো রিসার্চ ফিল্ডে যদি বা আমার রিসার্চ ফিল্ডের সাথে ম্যাচ করে কোনো কাজ, অবশ্যই ইচ্ছা আছে। হ্যাভ ইউ এনি পার্টিকুলার হ্যাড এনি পার্টিকুলার ইন্সপায়ারিং মোমেন্ট ডিউরিং ইউর, হ্যাঁ, এখানে জার্মানিতে আসার পর আমি যেটা প্রথম দেখতাম, প্রথমে কথা, আমি যখন বাসে যাই, ট্রামে, অনেকে মাঝে মাঝে দেখা যায় বয়স্ক, বিশেষ করে বয়স্করা একটু কথা বেশি বলে, তো জিজ্ঞেস করে যে তুমি কোথা থেকে আসছো, তুমি কি করতে আসছো। তো তখন যখন তাদেরকে বলি যে আমি এখানে মাস্টার্স করতে আসছি, তো অবাক হয়ে যায় যে এত দূর থেকে মাস্টার্স করতে আসছো। তো হ্যাঁ, আমি বলি হ্যাঁ। তো বলে যে কোথায় পড়ছো, তো আমি তখন বলি যে আমি আসলে দেশে বাংলাদেশ, আমি পড়ালেখা করছি, এটা হচ্ছে ক্লোজ টু ইন্ডিয়া। তো তখন তারা বলে যে ও হ্যাঁ, জানি জানি, বাংলাদেশে গার্মেন্টস খুব ভালো। তো তারপরে এটা বলে যে অ্যাপ্লাইড ম্যাথে পড়ে তুমি অ্যাপ্লাইড ম্যাথে পড়ছো, মানে অবাক হয়ে যায়। তো সেখানে বাংলাদেশে যখন বলতাম অ্যাপ্লাইড ম্যাথে পড়ি, তখন উত্তরটা হতো ও তুমি তো অঙ্কের মাস্টার হবা, এটা বলে তো তোমার কোনো ফিউচার নাই। বাট এখানে একজন বয়স্ক মানুষ, সে হয়তো নিজেও ভার্সিটিতে পড়ে নাই, কিন্তু সে খুব অবাক হয় একজন অ্যাপ্লাইড ম্যাথে পড়া স্টুডেন্টের এত পড়ার মোটিভেশন। সে 8 কিলোমিটার ট্রাভেল করে আসছে শুধু পড়ালেখার জন্য। তো এটা আমার কাছে খুবই ইন্সপায়ারিং লাগে, আমি মোটিভেটেড হই। নাম্বার 2, আমি যখন আরেকটা ঘটনা আমি একটু শর্টলি বলতে চাই। আমি যখন ল্যাবে টিউটরে কাজ টিচিং অ্যাসিস্ট্যান্টে কাজ করতাম যখন একটা ডিপার্টমেন্টে, তো তখন আমি হচ্ছে খুব সকাল 7টার সময় আমি বাস ধরতাম, আমি 8টায় আমার ক্লাস নিতে হতো। তো আমার দেখা তো এখানে তো অন্ধকার, উইন্টারে ক্লাস যখন পড়তো, তো 10টার আগে তো আলো ফোটে না এখানে। তো আমি তো ঘুম থেকে খুব কষ্ট করে, মন টন খারাপ করে, মানে বিরক্ত হয়ে যেতাম। তো বাসে যখন উঠতাম তখন দেখতাম স্কুলে, ওই যে বাসটাতে যেতাম, স্কুলের বাচ্চারা ভর্তি ওদের ওই বাসটাতে, এবং তারা খুব হ্যাপি, তাদের ঘুম নিয়ে চিন্তা নাই, তারা খুব আনন্দ নিয়ে যাচ্ছে, স্কুলে যাচ্ছে শিখতে। তো আমি তখন খুব আসলে প্রথম থেকে তখন লজ্জা পেলাম যে আসলে আমি এত একটা বয়স্ক মেয়ে, আমি একটা কাজ করতে যাচ্ছি, আমি এত অলসতা। আর ছোট ছোট বাচ্চাদের কত আগ্রহ, এদের কত মানে ইন্সপায়ারিং, এদের দেখে আমি শিখতে পারি। তো এই দুটো। আরেকটা 3 নাম্বার যেটা, যে আমি লেডি প্রফেসরদের ক্ষেত্রে যেটা দেখি, তারা কখনো কোনো বাড়ির কাজ বা ফ্যামিলি ওরিয়েন্টেড কাজের জন্য ছুটি নেওয়া বা কাজকে অজুহাত দেওয়া, আজকে করতে পারিনি, কালকে করতে পারিনি, এইরকম কোনো অপশন তারা দিত না। তো এই কারণে আমার কাছে এই জিনিসটা লেডিদের কাছে শেখার একটা আছে যে হ্যাঁ, তোমার কাজের জায়গা আসলে তোমার কাজের, তোমার ফ্যামিলি তোমার ফ্যামিলিতে, তো অফিসকে কখনো বাসা বা বাসাকে অফিসে নেওয়া উচিত না। তো অ্যাট দ্য এন্ড, আমি এখানে কিছু ফেসবুকে গ্রুপের লিংক দিয়ে দিছি 2টা, আরো যদি কিছু পাই আমি আরো অ্যাড করে দেব। আমার মনে হয় না এর বাইরে কোনো আছে। এই গ্রুপগুলোর ফাইল সেকশনে গেলে তোমরা মোটামুটি অলমোস্ট সব ইনফরমেশনই পাবা। তো আমি তোমাদের সবাইকে বলবো, যারা আমাকে র্যান্ডমলি মেসেজ দাও যে আপু কিভাবে বিদেশ যাওয়া যায়, আপু আমি বিদেশ যেতে চাই, আমার খুব শখ, তো এই ধরনের মেসেজ গুলো দিও না। এটাতে হয় কি, আমি বুঝি যে তোমার আসলে ওইভাবে কোনো মোটিভেশন নাই, বা মোটিভেশন থাকলেও আসলে মানে লং টার্মে আমি কিছু দেখতে পাই না। তুমি কিছু ওপেন কোশ্চিন না করে তুমি কিছু পড়ালেখা করো, যেখানে আটকাই যাবে সেখানে আমাকে জিজ্ঞেস করে যে আপু আমি তো এটা এটা দেখছি, আমি এইটা পাই নাই, বা আপু আমি এটার জন্য কি কি করতে পারি, আমাকে কিছু ম্যাটেরিয়ালস দেন। সেক্ষেত্রে আমি এটা তোমাকে আগাই দিতে পারি। তুমি 10 কদমের মধ্যে যদি তুমি 6 কদম আগাও, আমি তোমার জন্য 2 কদম হেল্প করতে পারি। কিন্তু একদম যখন কেউ জানে না, দেখলাম ঘুরতেছে আপু বিদেশে, তো আমারও খুব বিদেশে ঘুরতে ইচ্ছা হয়, আমি একটু দেখি কেমন। তো এইভাবে মেসেজ দিও না, তো এটা একটু ওপেন হয়, এটা আমার জন্য খুব বিরক্তিকর হয়। অনেক সময় উত্তরটা আমি ব্যস্ত থাকি, অনেক সময় দিতে পারি না, আবার রাগও লাগে যে আমাকে তো কেউ বলে নাই, তা আর ঠিক একদম ওপেন কোশ্চেন করে দিচ্ছে, খুব বিরক্ত লাগে। তো অ্যাট দ্য এন্ড, থ্যাংক ইউ ফর ইওর অ্যাটেনশন। এখন তোমাদের যা কোশ্চিন আছে বা স্যারদের যদি কোনো কোশ্চিন থাকে, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। ধন্যবাদ আপু, এই সুন্দর, আলোচনার জন্য। অনেকেই কোশ্চেন পাঠিয়েছেন, সেটা আমি আপনাকে জানাবো। শুনতে পাচ্ছি আসলে না, একটু জোরে শুনলে বললে ভালো হয়। 5টা মিনিট পরে আমি আপনাকে কোশ্চেন গুলো সব পাঠাচ্ছি, আচ্ছা, কিংবা হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি একটু 5 মিনিটের ব্রেক নিয়ে নিচ্ছি। আর কারো যদি কোশ্চেন থাকে সেটা কি শেষ করা যাবে, কিংবা আপনাকে সরাসরি
জি আপু, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, হ্যাঁ, বলো। আমি জানতে চাইছি যে জার্মানিতে একজন আন্ডারগ্রেড করা ছেলে আর বাংলাদেশে একজন আন্ডারগ্রেড করা ছেলের মধ্যে আসলে টোটাল মানে পার্থক্যটা কি, আসলে ডিফারেন্টটা করবে কোনটা, যে পড়াশোনার ক্ষেত্রে হোক, সেটা তাদের কেরিয়ার চিন্তা ভাবনা নিয়ে হোক, আসলে কোন জিনিসটা মূলত পার্থক্য করে আর কি, এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি? আচ্ছা, আম, আমি কি এটার উত্তর দেবো আগে, না তুমি সব কোশ্চেন একবারে দেবা? ওয়ান বাই না, ওয়ানই আসি। জি, ওয়ান বাই ওয়ান। আচ্ছা, ঠিক আছে। তো জার্মানিতে ব্যাচেলর করা স্টুডেন্টরা যেটা হয়, তো ওরা ব্যাচেলর করার সাথে সাথে আহ, প্রথম কথা যেটা, ওরা নিজেরা আর্নিং করা শুরু করে। এটা ওদের 18 ইয়ার্স থেকে শুরু করে, এবং ব্যাচেলর যখন করে তখন থেকে তারা কাজ করে। তো ওদের কাজগুলো করে কি, ওরা ওরা হচ্ছে আহ, ওদের স্টাডি রিলেটেড ওয়ার্ক গুলো করে। এই যে আমি যে কাজগুলো কথা বললাম, ভার্সিটিতে কাজ করা, রিসার্চ ইনস্টিটিউটে কাজ করা, বা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করা, ওরা মনে করো কেউ একজন অ্যাপ্লাইড, সাপোজ কেউ একজন অ্যাপ্লাইড ম্যাথে পড়ছে, আমি এরকম কিছু অ্যাপ্লাইড ম্যাথে পড়ছে। তো সেই স্টুডেন্টকে বলা হয় যে হচ্ছে, যদি আমি বলি যে তুমি কি কি করছো ব্যাচেলারের সময়, তো সে যত কিছু করছে আমরা মনে হয় এতদিন পর্যন্ত করতে পারি না। কারণ কি, সে দেখা যায় যে কোন একটা ইন্ডাস্ট্রিতে সে কিছুদিন ইন্টার্নশিপ করছে, আনপেইডই করছে বা পেইডই করছে, বাট সে ওয়ার্ক রিলেটেড, স্টাডি রিলেটেড কিছু কাজ করছে। দুই নাম্বার যেটা, তাদের স্টাডি প্যাটার্ন। ওদের প্রত্যেকটা প্রফেসর প্রচুর স্টাডি ম্যাটেরিয়াল দেয়। জার্মানি পড়ালেখাটা তুলনামূলকভাবে অনেক কঠিন, কারণটা হচ্ছে এখানে স্টাডি ম্যাটেরিয়াল গুলো শুধু দিয়েই দেওয়া হয় তোমাকে। তোমাকে শুধু কন্টেন্ট গুলো দিয়ে দিছে মনে করো, বাকি সবকিছু কিন্তু তোমাকে সেলফ স্টাডি করতে হবে। তো একদম, এবং প্রচুর রিসার্চ পেপার পড়তে হবে। তো তোমার যখন এই হ্যাবিটটা হয়ে যায়, পেপার পড়ছে, একটা স্টুডেন্ট যখন 4 বছর পাশ করার পরে সে পেপার পড়ার অভ্যাস আছে, রেগুলার মানে রিসার্চ পেপার পড়ার অভ্যাস আছে প্রতিনিয়তই, কোর্স রিলেটেড। সে বিভিন্ন কনফারেন্সে অ্যাটেন্ড করে, কিছু সেমিনারে অ্যাটেন্ড করে, সামার স্কুল হয় এদের এখানে, উইন্টার স্কুল হয়, যেটাতে বিভিন্ন দেশের স্টুডেন্টরা একসাথে তারা যোগ হয়। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে বিভিন্ন স্টুডেন্টরা এক হয়। তো তাদের মধ্যে যে কালচারাল এবং এডুকেশনাল যে ডিফারেন্স, তারা সেগুলো ওখানে আলোচনা করে। তো এই নলেজ গুলো তাদের প্রত্যেকের খুব কাজে লাগায়। তো একজন ব্যাচেলর করা স্টুডেন্ট জার্মানিতে পাশ করা এবং বাংলাদেশ থেকে পাশ করার মধ্যে পার্থক্য মোটামুটি, আমরা যদি এক হই ওরা তাহলে পারো, হ্যাঁ, এরকম একটা ডিফারেন্স। তো আমাদের নলেজটা হয় এক, মানে আমি শূন্যই দিতাম, একটু এক একটু বেশি করে দিলাম এক, আর ওদের নলেজটা হয় 12। তো এটা একটা হিউজ ডিফারেন্স। তো এটা আসলে আমাদের স্টুডেন্টদের শুধু দোষ নয়, এটা আসলে আমাদের অনেক কিছু ফ্যাক্টর আছে, তবে আমাদের নিজেদেরও কিছু দোষ আছে। আরেকজন জানতে চাইছে যে আপনি যখন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করতেছিলেন, তো আপনার কখন মনে হয়েছিল যে আপনার বিদেশ যাওয়া উচিত, কিংবা আপনি জার্নিটা কখন শুরু করেছিলেন? আচ্ছা, আর এই যে, হ্যাঁ, জানতে চাওয়া হচ্ছে যে এখন আমরা যারা পড়াশোনা করছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে যারা আছি, তাদের আসলে কিভাবে চিন্তা করা উচিত? আচ্ছা। তো যারা আহ, প্রথমে বলি যে আমি কবে থেকে আসলে প্ল্যান করছিলাম। তো আমি প্রথমে, আমি নিজেও তোমাদের মতো যারা ছিলাম, তোমাদের সময়ে যারা ছিলাম, আমি খুব টলতাম, মানে এরকম মানে ইমব্যালেন্সের মধ্যে থাকতাম। কারণ আমি ডিপার্টমেন্টে যখন শুনতাম ক্লাসে এরকম কথা হতো যে 3.5-এর উপরে সিজিপিএ নয়, তার মানে তো আমি তো স্টুডেন্টই নয়, এরকম একটা আমার অবস্থান হয়ে গেছিল। এবং আমরা লাস্টে বেঞ্চে যেতাম, ও ক্লাসে অ্যাটেন্ড করতে হতো, অ্যাটেন্ডেন্সের জন্য করতাম, চলে আসতাম। আমার অবস্থাটা ঠিক এরকম ছিল। এবং রেজাল্টের পরে আমি খুব ফ্রাস্ট্রেটেড থাকতাম বিভিন্ন সময়, কারণ 3.5 যারা পাইছে তাদেরকে ক্লাসে দাঁড় করানো হতো।
এটা সবসময় আমাকে বসে থাকতে হতো, এটা খুব অপমানজনক আমার কাছে লাগতো, অনেকেরই লাগতো হয়তো বা অনেকের নাও লাগতে পারে, কিন্তু আমার লাগতো। এটা খুব খারাপ লাগতো আমার কাছে, যে আসলে আমি কোনো স্টুডেন্ট না, আমি স্কুল কলেজে ভালো থাকলেও আমি ভার্সিটিতে কোনো ভালো স্টুডেন্ট না। কিন্তু আমার থার্ড ইয়ার থেকে আমি মোটামুটি চেষ্টা করলে আসলে হয়নি, ফোর্থ ইয়ারে আমার সিজিপিএটা হয় মনে হয় 3.52, শুধু লাস্ট ইয়ার, কিন্তু আগের গুলোতে খুব ভালো না থাকার জন্য ওভারঅল 3.21 হয়। তো তখন পর্যন্ত আমি আসলে বুঝতাম না কি করা উচিত। তো আমি থার্ড ইয়ারে থেকে প্রথম হায়ার স্টাডি ক্লাবের প্রোগ্রামগুলোতে যাওয়া শুরু করি, রাশিয়া ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাবের। তো ওইখানে বিভিন্ন জন, থার্ড ইয়ারে আমি যখন পড়ি, থার্ড ইয়ারে শুরুর দিকে, তো তখন থেকে মোটামুটি বিভিন্ন দেশের ভাইয়াদের, আপুদের যারা আসতো, স্পিকিং দিত। তো ওই সময়টা থেকে আমি বুঝতাম যে হ্যাঁ, আমি পারবো কিছু একটা। তো তারপরে যখন আমার হাজবেন্ড, এখন যে তখন আমার বয়ফ্রেন্ড ছিল, ও পড়তো ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ, ও যখন অ্যাপ্লাই করলো, আমি তখন মাস্টার্স কমপ্লিট করছি, যখন প্রায় শেষ, তো অলরেডি আমি তখন ডিসিশন নিয়ে ফেলছি যে না, আমাকে কিছু আমি করতে হবে, আমি বিসিএস দিয়ে হবে না। তো তখন আমি ডিটারমাইন্ড হয়ে যে আমি প্ল্যান করি যে না, আমি এখন অ্যাপ্লাই করে শুরু করব, কোথায় কি কাজ করব। তো মোটামুটি প্ল্যানিংটা বলতে হয় যেটা, সেটা হচ্ছে থার্ড ইয়ার থেকে ডিসিশন নিয়ে ফেলছিলাম যে আমার পক্ষে আর আসলে এখানে হয় আমাকে দেশের বাইরে যেতে হবে যদি কিছু করতে চাই, কিন্তু 3.5 যেহেতু সিজিপিএ নয়, আমাকে কি কেউ গুনবে কিনা। তো আমি খুবই হতাশ থাকতাম, কিন্তু এখানে আর কি ওই যে পার্থ ও আমার হাজব্যান্ড, ও খুব হেল্প করছে আর কি, যে না, পসিবল, কারণ তোমার কোর্সটা, তোমার সাবজেক্টটা অনেক বেশি ডিমান্ডিং, দেশে নয় বাইরে। কারণ আমি দেশে কোনো জব খুঁজে পেতাম না, যে আমি কোথায় অ্যাপ্লাই করবো, আমি বুঝিই না যে আমি আসলে কি। তো সেই জন্য বলবো যে যারা এখনো ভার্সিটিতে আছে, আমার মনে হয় এখনো হায়ার স্টাডি ক্লাব থাকার কথা, রোকন ভাইরা তখন এটা করতেন, আয়োজন করতেন। তো এই প্রোগ্রামগুলোতে তোমরা অ্যাটেন্ড করো, তোমরা নিজেরাই বোঝার চেষ্টা করো যে আহ, আমি তো আজকে ক্লিয়ার করে দিলাম যে সিজিপিএ এমন কোনো বিষয় নয় যে সিজিপিএটা তোমার থাকতে হবে, এটা তোমার একটা টোটাল প্যাকেজ। তাই এটা কোনো চিন্তার কোনো বিষয় নয়। তো তো তোমরা যারা, আর যে প্রশ্নটা করলে যে কখন থেকে প্ল্যান করা উচিত, তোমার যদি মন মানসিকতা থাকে যে না, আমি বাইরে পড়তে যেতে চাই, আমি পড়বো, বা আমার ফ্যামিলি সাপোর্ট করবে আমাকে, আমি চাই, তো আমার মনে হয় যারা আজকে থেকে অনুষ্ঠান দেখলা, তুমি যে ইয়ারে পড়ো সেই ইয়ার থেকে স্টার্ট করে দাও, কেন কালকের জন্য অপেক্ষা করব, তাই না? আর যারা মনে করো যে না, আমি এখনো ভাবছি, বা আমি অলরেডি দেরি হয়ে গেছে কিনা, না, দেরি কিছুই হয় নাই। যারা ফোর্থ ইয়ার আছে তাদের জন্য বলবো একটু হলেও দেরি হয়ে গেছে, একটু, তো একটু দ্রুত কাজ করো। ওদের হয়তো দিনে 2 ঘন্টা করলে হবে, তুমি সেখানে 8 ঘন্টা করলা কাজ, এই তো তাহলে হয়ে গেল। কিন্তু থার্ড ইয়ার থেকে মোটামুটি যদি তুমি একদম ডিটারমাইন্ড হয়ে যাও, আমার মনে হয় এটা একটা সেফ টাইম, যে হ্যাঁ, আমি অন টাইমে থাকতে পারবো, ট্র্যাকে থাকতে পারবো। ধন্যবাদ। আর আপনার একটা কোশ্চেন ছিল যে অ্যাপ্লাইড ম্যাথের স্টুডেন্ট কি জার্মানি অন্য যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো আছে সেগুলোকে মুভ করতে পারবে কিনা? হ্যাঁ, আমি যেটা পড়ি ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এটা একটা। তো তাছাড়া ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বলতে যদি বলে কেউ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে হয়তো কিছু রেগুলেশন থাকবে, কারণ আমাদের প্রোগ্রামিং, আমি যেটা বললাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফরটান থাকলে কেউ নিতে চাইবে না, কিন্তু সিলেবাসটা যদি একটু আপডেট হয় অবশ্যই হবে। কিন্তু অ্যাপ্লাইড ম্যাথের স্টুডেন্টরা চাইলে ডেটা সায়েন্সে মুভ করতে পারে, খুব দ্রুত নেওয়ার জন্য বসে থাকবে ডেটা সায়েন্সে। তারপরে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এর কোর্সগুলোতে পারবে তারা যেতে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর যেগুলো ইঞ্জিনিয়ারিং কোর্স, সেগুলোতে পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। কারণ এখন তো ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এখন। সেই, আর আমি অ্যাপ্লাইড ম্যাথে পড়ে, কারণ আমি যখন অ্যাপ্লাইড ম্যাথে পড়তাম, তো শুরুতে আমি যখন টিউ ডামস্টে অ্যাপ্লাই করবো ডিসিশন নিলাম, তখন আমি শুরুতে ম্যাথমেটিক্সে অ্যাপ্লাই করতে চেয়েছিলাম, পিওর ম্যাথমেটিক্সে। কিন্তু পিওর ম্যাথমেটিক্সে তখন জার্মান ল্যাঙ্গুয়েজ C1 লেভেল পর্যন্ত থাকতে হবে। তো ওটা আমার তো অসম্ভব, জার্মান ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়। কিন্তু এখন কিন্তু রিকোয়ারমেন্টটা পাল্টায় ফেলা হয়েছে, এবং খুবই সারপ্রাইজিংলি দেখো যে খুলনা ভার্সিটি থেকে একটা স্টুডেন্ট এবার ম্যাথমেটিক্সে পড়তে আসছে এখানে ইউনিভার্সিটিতে। তো আমার কাছে খুব খারাপ লাগে যে আমার ডিপার্টমেন্ট থেকে কেউ এখন পর্যন্ত পিওর ম্যাথেও পড়তে আসলো না, অন্য কোর্স তো বাদই দিলাম, পিওর ম্যাথেও আসে না, বাট আসছে স্টুডেন্টরা। তো ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতেও পারা যাবে, কিন্তু সেক্ষেত্রে একটু চেষ্টা করবে কোর্স ক্যাটালগটা দেখার সময়, যে যে কোর্সে অ্যাপ্লাই করছো, যেটা আমি বললাম, সেই কোর্সের সাথে অ্যাটলিস্ট কোনো একটা কোর্স তোমার ব্যাচেলারে মিলে কিনা, হলে তোমার জন্য অফার লেটার পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। ধন্যবাদ। আরেকজন জানতে চাইছে আপনি যে অ্যাপ্লাইড ম্যাথে করে আসলে চ্যাট জিপিটিটাকে কিভাবে ইউজ করা যায়, আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতে বলছেন। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে পড়ে চ্যাট জিপিটিটাকে কিভাবে ইউজ করা যায়? আচ্ছা,
কিভাবে ইউজ করা যায় ওকে, আপনার একটা ঠিক আছে, ভালো, খুব ইন্টারেস্টিং ট্রেন্ডি কোশ্চেন, থ্যাংক ইউ। সেটা হচ্ছে যেটা দেখো, চ্যাট জিপিটি একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেল প্রথমত। এখন আমি জানি না, আমি যেমন পেড ভার্সন ইউজ করি, যারা আনপেড ভার্সন ইউজ করে তারাও কিন্তু অ্যাটাচমেন্টটা দিতে পারে, তাই না? অ্যাটাচমেন্ট সেট করতে পারো সম্ভবত, কোন একটা পিডিএফও কিন্তু আপলোড করা যায় এখন মনে হয় চ্যাট জিপিটিতে। তো হুম হুম। হ্যাঁ, চাওয়ার এখন কথা। পিডিএফ ওয়ার্ড ফাইল সবই আপলোড করা যায়। জি জি স্যার। তো যারা মনে করো পেড না, আনপেড ভার্সনটাই ওপেন করছো, কিছু সময় কিন্তু তুমি ওইটা আপলোড করতে পারবা। তোমাকে মনে করো আলী আকবর স্যারের একটা পেপার পাবলিশ হলো, তো তো সেই পেপারটা 21 পেজের, 21 পেজের। আমার এত সময় নাই, আমাকে মনে করো তোমার এখন সময় নেই, তোমার অনেক কাজ আছে, তুমি জাস্ট পিডিএফটা আপলোড করো, আপলোড করে বলো চ্যাটজিপিটি কে, বলো প্লিজ রাইট দ্য মেইন কনসেপ্ট অফ দ্য পেপার ইন ইজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর ইন বেঙ্গলি। এখন চ্যাটজিপিটি বাংলা শিখে গেছে, তুমি চিন্তা করো। তো তুমি সেটা দিয়ে দেখো, তুমি দেখো সে কি কি বুঝায়, তাহলে তুমি বুঝলা যে ও আচ্ছা, স্যার তাহলে এটা নিয়ে কাজ করে, তাহলে তো স্যার ক্লাসে এইটা বলছিল। তো তোমার সদিচ্ছাটা বাড়াও। সব তো স্যার বা ডিপার্টমেন্ট গুলাই দিবে না, তাই না? নিজেকেও তো কাজ করতে হবে কিছু। আচ্ছা নবা, আমার কিছু প্রশ্ন ছিল, একটু জি বলবা? স্যার। হ্যাঁ স্যার, অবশ্যই। থিসিস না থাকাতে তোমার কি কি সমস্যা হয়েছে একটু বলো, আচ্ছা। আর আহ, থাকলে কি হতো? আমি জানি না স্যার, থিসিস থাকলে না না, আমার ফ্রিলি বলো, এখানে মানে সংকোচ করার কিছু না না নাই। না, আমি সংকোচ করছি না স্যার। প্রথম যেটা, এক নাম্বার, থিসিস না থাকাতে আমার একটু বেনিফিট হয়েছে একটা, যেটা আমি যখন বলতাম যে আমি একটা মাস্টার্স করছি, তো তখন বলে যে কেন তুমি তাহলে সেকেন্ড মাস্টার্স রিসার্চ প্রোগ্রামে আসলে, আমি সেক্ষেত্রে বলতে পারতাম যে আমার ওখানে থিসিস অপরচুনিটি ছিল না, এটা একটা ছিল। আর আমি যদি থিসিস করতাম সেক্ষেত্রে আমার যেটা আমার মনে হয় সুবিধা হতো, আমি দেশে থাকতে যদি সেই টপিকে থিসিস করতে পারতাম, আমার পাথ ডিরেকশনটা ইজি হতো আমার কাছে মনে হয়। তো আমি যদি দেশে থাকতেই যদি অ্যাপ্লাইড ম্যাথের কোনো একটা পার্টে যদি থিসিস করতাম, এবং সেই পার্টের কাজ আমি বলতাম এখানে এসে যে জব সেকশনে আমি এরকম একটা থিসিস করছি, আমার রিসার্চ ফিল্ডটা এরকম, তোমরা যদি চাও আমাকে এখান থেকে কিছু কাজ দাও। তো জার্মানিতে আমি দেখছি যে ভার্সিটি গুলোতে এরা খুব ওপেন মাইন্ডেড, তো যে যতটুকুই রিসার্চ করছে তো সেখান থেকে তারা মুভ ফরওয়ার্ডে আগাতে চায়। তো আমার মনে হয় এই জিনিসটা আমার একটা কম, যে আমি জানি না আসলে কিভাবে থিসিস এটা হতো। আর নাম্বার 3, পেপার রাইটিং এর অভ্যাসটা আমার ছিল না, মানে থিসিস পেপার বা একটা রিসার্চ পেপার কি করে লিখতে হয়। আমার মনে হয় থিসিসটা করলে আমি অ্যাটলিস্ট জানতে পারতাম যে এভাবে লেখা যেতে পারে। কারণ এখানে আসার পরে যখন দেখলাম মাস্টার্স এর প্রত্যেক সেমিস্টারে 5টা করে ল্যাবে 5টা করে রিসার্চ পেপার লিখতে হয়। তো আমি তো তখন অবাক হয়ে গেলাম যে একটা রিসার্চ পেপার লেখে কি করে আমি জানি না। তো আমাকে আবার প্রচুর ম্যাটেরিয়াল ঘাটতে হলো, প্রচুর কোর্স করতে হলো অনলাইনে, যে হ্যাঁ এভাবে তাহলে রিসার্চ পেপার লিখতে হয়। তো আমার মনে হয় এই জিনিসটা আমার কাছে বড় একটা ল্যাকিংস, যে আমি এক অপশনটা বলতে পারতাম না যে আমি এইরকম একটা রিসার্চ কাজ করছি, আমি ফার্দার এরকম করতে চাচ্ছি, বা এটা আমার একটা নলেজ আছে আমি কাজে লাগাতে চাই। আর 2 নাম্বার, রিসার্চ পেপার লেখা বা রিসার্চ বা থিসিস পেপার লেখার যে হ্যাবিট বা পড়ালেখা করার যে হ্যাবিট, সেটা আমার ছিল না, বা আচ্ছা আমার এবার এক্সপিরিয়েন্স জিরো এবার ছিল। আচ্ছা এবার তোমাকে আমাদের পক্ষ থেকে একটু বলে নিই যে আচ্ছা। আমার মনে হচ্ছে যে আমাদের যারা অডিয়েন্স তোমার এখন, হ্যাঁ। এরা কেউই মানে মাস্টার্স রানিং অথবা এক্স স্টুডেন্ট নাই, সম্ভবত বললাম, আমি নিশ্চিত না, আচ্ছা। সম্ভবত বললাম। আচ্ছা। তো থাকলে যেটা হলো যে তোমরাও যেমন মনে করছো যে আমাদের বাংলাদেশে আসলে সম্ভবত 5 লাখ, কিন্তু ওই আমাদের বর্তমানে উপদেষ্টা হয়তো উনি কোনোভাবে ভুলে বলে ফেলেছিল 26 লাখ, হ্যাঁ। যে ইন্ডিয়ান কাজ করে। তো আচ্ছা। এখন আমরা আমরা চাকরি পাচ্ছি না, ইন্ডিয়ানরা কিভাবে চাকরি করছে? আমরা বলছি যে আমরা আহ, আহ, এই কি বলে যে চাকরি পাচ্ছি না, এটা একটা সমস্যা। আবার যারা চাকরিদাতা তারা হুম। বলছে যে আমি যোগ্য লোক পাচ্ছি না, এটা তাদের হ্যাঁ। সমস্যা। হ্যাঁ। তো যারা প্রাক্তন স্টুডেন্ট থাকলে হয়তো তারা বুঝতে পারতো যে হুম। আমি ছাত্রদেরকে এত করে মোটিভেট করার চেষ্টা করেছি, এবং বিশেষ করে যে তোমার দেশে চাকরির দরকার নাই, তুমি অন্তত বিদেশে চলে যাও। হ্যাঁ। যখনই বলেছি বিদেশে চলে যাও, হ্যাঁ। তারপরে আমি অন্তত 10 জনের কথা তোমাকে বলতে পারবো গালিগালাজ করে পালাই চলে গেছে। হ্যাঁ এবং স্যার। 2-1 জন আমাকে আমি, বলেওছে জি যে স্যার, আপনি এটা আমাকে একদমই আমি মুসলমান একমত। থেকে আমি আমি ওই যে ওটাই খ্রিস্টান বললাম, বানানোর চেষ্টা করছেন। যে আমি এরকম প্রচুর দেখতাম যে র্যান্ডমলি মেসেজ দেয়, আপু আমি বিদেশ যেতে চাই, কিভাবে বিদেশ যাব। হ্যাঁ। তো মানে এটা তো খুবই। আসলে এখানে আমরা দুই পক্ষেরই সমস্যা আছে, আমাদেরও আছে, তোমাদেরও আছে, যে তোমরা নির্দিষ্ট ফোকাস নাই তোমার। ওই
সাগরে নৌকা ছাড়ার মতো ছেড়ে দিলাম, যেখানে গেলে আগে আসলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ একটা সমস্যা। আর আমরা চাকরি করি বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে সাধারণ 8-10টা চাকরির মতোই চাকরি করি, যে এইটা যে স্পেশাল মাস্টারিটা কিন্তু আসলে স্পেশাল কিছু, সাধারণ চাকরির মতো চাকরি না আসলে। হ্যাঁ, তা তো না। এখানে ব্যাপক পরিশ্রম করতে হবে, তোমার টাকা থাকবে না। ব্যবসায়ীদের মতো যে 5 ঘন্টা বা 10 ঘন্টা ব্যবসা করলাম হ্যাঁ, অনেক টাকা হলো। স্যার আসলে এটা ওভারঅল রিসার্চ ফিল্ডই তাই, হ্যাঁ, বাইরেও কিন্তু তাই, রিসার্চ তো সেকশনে এখন স্যালারি কম। আমাদের মুশকিল হয়েছে যে আমরা ব্যবসায়িক চিন্তা ভাবনা করি, হ্যাঁ, আমরা যে সবকিছু আমার এত টাকা দিয়ে টাকা, মেজার করি। হ্যাঁ আমার এত টাকা নাই কেন। আবার এটাও ঠিক, আমাদের দেশে টাকা দিয়ে হলো মান সম্মান বিবেচনা করা হয়। হ্যাঁ তো সব মিলিয়ে আসলে আহ, বিষয়টা আসলে ভালো হচ্ছে না আসলে। হ্যাঁ, জি। তো আ- আ- বিদেশে ছাত্ররা যেটা যেতে পারছে না, এবং এইটা ঠিক। তুমি অন্তত এই গত 5 বছরে দেখবা। আর যেটা তোমরা বারবার বলছো যে থিসিস নাই, থিসিস নাই আসলে। যেটা যাক, তুমি ঠিকই বলেছো যে থিসিস থাকলে, যে যেমন তুমি সাগরে মনে করো এতে উঠেছো, মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে তুমি জাহাজে উঠেছো। হ্যাঁ তো যারা সাঁতার জানে তারা কিন্তু একটু ফুরফুরে মুডে থাকে, হ্যাঁ আর যারা সাঁতার জানে না তারা কিন্তু একটু ভয়ে থাকে, আমি তো সাঁতার জানি না। কিন্তু আসল কথা হ্যাঁ হলো যে সাঁতার জানে সে কি আটলান্টিক মহাসাগরে সাঁতার কেটে উপরে আসতে পারবে? হ্যাঁ, ওই তো মানে এই যে কিন্তু এই একটা যে সাহস কনফিডেন্স একটা, থাকে না। হ্যাঁ। এই যে সাহস, বা আমি অন্তত 1 ঘন্টা টিকে থাকতে পারবো, এই 1 ঘন্টার মধ্যে কোনো যদি হেল্পিং কিছু আসে, হুম, তাহলে সেই মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকলে হয়তো আমি বেঁচে যাব, কিন্তু যারা সাঁতার জানে না তারা এখনই ডুবে যাবে। তো এইরকম একটা সাহস থাকে, এইটুকু আমার কাছে মনে হয় যে বেনিফিট হয়। তাছাড়া মেজর বেনিফিট হওয়ার কথা না, কারণ আহ, আমরা ম্যাথমেটিক্সে যত শক্ত শক্ত থিওরেম পড়াই, তুমি ম্যাটেরিয়াল সায়েন্সে এই থিওরেমের 80%-এরই অ্যাপ্লিকেশন পাবা না। না। আবার যারা ম্যাথমেটিক্স পড়ে তাদের জন্য আবার হলো এগুলো আবার কাজে লাগে। হুম। তো হ্যাঁ এটাই আর কি, যে অন্তত সাহসটা বাড়ে থিসিস থাকলে, যে হ্যাঁ না আমি পারবো মনে হয়। হ্যাঁ, এটা না, তবে আমি আমি একটা জিনিস মনে করি, থিসিসের যদি ভালো টপিক না থাকে, থিসিস করার সবার দরকারও নাই। সেটাও ঠিক। টপিকস থাকতে গেলে তোমাকে প্রতি মুহূর্তে লেখাপড়া করতে হবে। হ্যাঁ, এবং স্যার এখন আসলে আমি আপনি তো ধরো একজন যে আমি মাস্টার্স পাশের সময় পড়েছি, সে তারপরে আর কোনদিন পড়তে বসি নাই। জি। সেই মাস্টার্স পাশের সময়কার নোট লাল টকটকা হয়ে গেছে, সেই টকটকা নোট আজও পড়ায়। হ্যাঁ। তো আমি জি। জানি না আমাদের স্যাররা পড়ায় কিনা, আমাদের বলতে আমাদের কলিগরা, একটা আমাদের স্যাররা আমাদেরকে লাল টকটকা নোট পড়াতো আসলে। হ্যাঁ, তো এগুলো থেকে বাহির হতে হবে। তো এইগুলোতে আসলে কে কিভাবে বাহির হবে আমি বুঝতে পারছি না আসলে। হ্যাঁ, হ্যাঁ, না, তবে আমি যেটা দেখি যে রাজশাহী ভার্সিটির ছেলেদের, আমি যেটা বললামও যে আমাদের মধ্যে একটা ইনফিরিটি কমপ্লেক্স, যে আমি পারবো না, আমি তো রাজশাহী ভার্সিটিতে পড়ি, আমি তো গ্রামের ভার্সিটিতে পড়ছি। বুয়েটের স্টুডেন্ট আছে, ও ঢাকা ভার্সিটি আছে। খুব অবাক লাগে, খুলনা ভার্সিটির স্টুডেন্টরা প্রচুর স্মার্ট, তারা প্রচুর এটা বাইরে না, আসছে। এটা নির্ভর করে। ওই খুলনা ইউনিভার্সিটিতে আমি তো চাকরি করেছি আমি, এবং জি। ওদের যদিও ওখানকার কিছু না এখন, তবে আমি ওদের অ্যালামনাই সদস্য আসলে, আমাকে আচ্ছা। বানাইছে ওরা, কেন আমি জানি না। হুম। তো ওরা যতটা অ্যাক্টিভ হ্যাঁ খুলনা ভার্সিটির তুলনায়, আমাদের ছাত্র অ্যাক্টিভনেসে আমি সবসময় এখনো বলি যে অন্তত 50 বছর পিছিয়ে আছে। হ্যাঁ, আর একটা আমাদের যেটা টেন্ডেন্সি, ব্লেমিং টেন্ডেন্সি, এটা হচ্ছে একটা বাঙালি জাতিরই অভ্যাস, যে কিছু বিষয়ে আমরা আর কি ব্লেম করতে পছন্দ করি। তো আমাদের ডিপার্টমেন্টের টিচার নাই, আমাদের পড়াতে পারে না, আমরা একটা ব্লেম করলেই খুশি হয়ে যাই। এটা মানে নিজের সদে কেউ তো গুলায় খাওয়াবে না এখানে, মানে নিজেকেও তো এফোর্টটা দিতে হবে। তো এইটা খুব অভাব বোধ করি যে কারণ আমি যখন আসছিলাম আমি তখন কাউকে কিন্তু পাই নাই যে কারোর কাছে গিয়ে শুনবো। তো আমার মনে হয় যে এতটুকু স্টাডি করে আসে না কেউ, যখন আমাকে জিজ্ঞেস করে সে কিছু না বলে র্যান্ডম প্রশ্ন না, করে। একটু বলি এটাও যে খুব। যেমন এখন রিসেন্ট 2-4 বছরের মধ্যে আমাদের বেশ কিছু ছাত্র বিদেশে গেছে। আচ্ছা। তো তুমি আদারওয়াইজ নিও না, আমরা যাদেরকে যেটা বলা উচিত না মাঝে মাঝে বলি ব্যাক বেঞ্চার হ্যাঁ আসলে। আর তথাকথিত ফার্স্ট বেঞ্চার যে কটা গেছে, তথাকথিত আমাদের ভাষায় সবকটা ব্যাক বেঞ্চার গেছে। হ্যাঁ স্যার, আমিও ব্যাক বেঞ্চারই ছিলাম স্যার। বুঝলা? হ্যাঁ এটা এটা আসলে ঠিক না। আসলে কিছু ফার্স্ট বেঞ্চারকে যাওয়া উচিত। এবং হ্যাঁ। খুব হতাশাজনক হলো যে ফার্স্ট বেঞ্চারদেরকে আমি খুব চেষ্টা করছি কিছুদিন থেকে, এবং একটা একটা নাম ধরেই বলি। হুম আমাদের একটা ছাত্রী আছে রিসেন্ট, এই মুন্নি নাম। আমার হুম কাছে মনে হয় যে খুবই ভালো ছাত্রী। হুম ভালো ছাত্রী বলতে যা বোঝায় বর্তমানে বাংলাদেশে আর কি, হুম মানে কারণ ভালো ছাত্রী বাংলাদেশে এক ধরনের, তোমার জার্মানিতে আর এক ধরনের। হুম তো বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো ছাত্রী বলতে যা বোঝায় তার সব কোয়ালিটি তার মধ্যে আছে।
ও আমার কাছে থিসিস করেছে, এখন পর্যন্ত তার একেবারে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে তার মনে হয় 12টা আর্টিকেল পাবলিশ হয়েছে। মজার ব্যাপার হলো, এ যখন মাস্টার্স পড়তো তখনও বলতো স্যার বিদেশ যাব, আমি এই দেশে চাকরি বাকরি করবো না, বিদেশ চলে যাব। তো ভালো। এরপরে ওর রেজাল্ট যখন হলো তখন অনার্সে সে সেকেন্ড ছিল, মাস্টার্সে সেকেন্ড হয়েছে। তো হওয়ার পরে ও হয়তো বাড়িতে যে হয়তো এরকম বলেছে যে আমি রেজাল্ট মোটামুটি ভালো করেছি, বিদেশ চলে যাব। ওর বাড়ির পাশের একজন আমাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে পড়তো, সে আবার শুনেছে যে আহ ওই মুন্নি আপু হলো বিদেশ চলে গেছে। তো এখন আমাকে ওই ছাত্র এসে বলছে স্যার মুন্নি আপু নাকি বিদেশ চলে গেছে। আমি যে কবে গেল? এই যে এখনই তো এখানে আছে। তার মানে হয়তো বা সে বলেছে বিদেশ যাব, সেটাকে পরিবর্তন হতে হতে বিদেশ চলে গেছে। তো যেটা বলছিলাম, তো ওকে আমি যখন বললাম যে তোমার 5-7টা ভালো পেপার পাবলিশ হয়েছে, তুমি একটু বিদেশ চলে যাও, এই দেশে চাকরি পাওয়া খুব জটিল, হ্যাঁ, এই দেশে চাকরি পাওয়ার চাইতে বিদেশে স্কলারশিপ পাওয়া অন্তত 50 গুণ সোজা, হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, বিশেষ করে যদি এই অস্ট্রেলিয়া হয়, জার্মানির চাইতে কিন্তু অস্ট্রেলিয়ার তোমার সব দিক থেকে সুবিধা বেশি, হ্যাঁ, ওয়েদার খুব ভেরি গুড ওয়েদার, হ্যাঁ, তারপরে হ্যাঁ, আর বাংলাদেশের সাথে ইংলিশ অনেক সিমিলারিটি, ইজিয়ার। ইংলিশ ইংলিশ স্পিকিং হ্যাঁ, কান্ট্রি, তার ফলে ল্যাঙ্গুয়েজেও সমস্যা হয় না। তো তো সব দিকে তারপরে তারা হলো ওই পিএইচডি ডিগ্রি পাওয়ার পর পরে আবেদন করলে ওই সিটিজেনশিপ দিয়ে দেয়, সব দিক থেকে সুবিধা আসলে। হুম, হুম, তা আমি ওকে বললাম যে তুমি অন্তত বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যা, খুবই সুবিধা এবং কাছেও হয়, এই 6 ঘন্টা বা 8 ঘন্টা হলে কিন্তু অস্ট্রেলিয়া চলে যাওয়া যায়। হুম, তো বললো যে স্যার যাবো, ট্রাই করছি। তো তারপরে কিছুদিন পরে শুরু করলো, ট্রাই তো দূরের কথা, আর সে বিদেশে লেখালেখি করে না। যখন ফোর্স করা শুরু করলাম, বলে যে স্যার একটা অন্তত দেশে চাকরি পেয়ে গেলে মনে হয় ভালো হতো, একটা দেশে চাকরি খুঁজে নিই। আমি যে এই দেশে চাকরি পাওয়ার চাইতে বিদেশ চলে যাও অনেক ভালো, তুমি চলে যাও। না হুম। স্যার, একটা দেশে চাকরি পাই। তো যাই হোক, শেষ পর্যন্ত এই জুন মাসে সে কুয়েটে লেকচারার হিসেবে জয়েন করেছে। আচ্ছা। এখন বলছি যে যাও, এবার যাও, আর মাথা নাড়াই না। এটার সমাধানটা কি আগে সেটা আমি বলবো। আহ, স্যার আসলে এটার একটু বলি, মেয়েদের ক্ষেত্রে একটু সমস্যাটা বেশি হয়। কারণ হয় কি, ফ্যামিলির আমাদের আসলে আমি বলি মেয়েদের দুইটা ভিসা লাগে, একটা এম্বাসি থেকে ভিসা, একটা বাড়ি থেকে ভিসা লাগে। তো মেয়েদের হ্যাঁ। একটু এই সমস্যাটা থাকে যে বিয়ে না দিলে যাব না, ফ্যামিলি সাপোর্ট করতে চায় না, এটা একটা অবশ্যই মানে না, ওর বড় এখন একটা। ওর এখন বিয়ে হয়েছে, তারপরে হ্যাঁ, যেতে চাচ্ছে না। আচ্ছা, এটা একটা আছে। আর নাম্বার দুই, যেটা আমরা সবসময় আসলে ইউজ টু এনভায়রনমেন্টে থাকতে পছন্দ করি, মানে কমফোর্ট জোনে থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে। তো কেন চাইবো দেশে একটা যদি পাই সহজ চাকরি যেখানে আমার সবকিছু চেনা জানা, এই চ্যালেঞ্জটা নিতে আমার খুব ভয় হয়। আর না পারার ভয় খুব বেশি আমাদের, মানে যদি না পারি, যদি অপমানিত হই, মানে কি হবে, এই 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 ভয়টা মানে অনেক বেশি আমাদের মধ্যে, মানে বাংলাদেশ, এটা ইন জেনারেল, এটা আমাদের মানে জাতিগত আর কি অভ্যাস। আচ্ছা। আর আচ্ছা। তবে আরেকটা জিনিস যেটা, আর যেটা ভয় পায়, আমি একটা জিনিস দেখি অনেকে কিন্তু জার্মান আইএলটিএস দিতে পর্যন্ত ভয় পায়, আইএলটিএস দিতে তারা ভয় পায়, হ্যাঁ, কারণ হ্যাঁ, অধিকাংশ, হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটা ভয় পায় কেন আমি জানি না। এই জন্য অনেকে দেখছি যে জাপান যাবে, চীন যাবে, হ্যাঁ, তবু, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানে তারা শুধু আইএলটিএস দিবে না জন্য এই কয়টা দেশ কনসিডার করে, মানে সবকিছুতেই চ্যালেঞ্জ নেওয়ার বা ফেস করার অভ্যাসটা কম আমাদের। এই জিনিসটা আচ্ছা। মানে খুবই বেশি, যে কমফোর্ট জোনে থাকতে আমরা প্রচন্ড ভালোবাসি, মানে আমার যেটা এলাকা আমি এখানেই থাকবো। তো ধন্যবাদ তোমাকে, তুমি অনেক টাইম দিলে। হ্যাঁ, আমি তোমার গোটাটাই বক্তব্য শুনেছি। আচ্ছা, আপনাকে ভালো। ধন্যবাদ থাকার জন্য। হ্যাঁ। আপনারা বেশি ব্যস্ত থাকেন, আমার তো আজকে শুক্রবার, আজকের পরে উইকেন্ড। আচ্ছা। তো ঠিক আছে, তোমাদের কথা থাকলে বলো, আমি একটু লিভ নিবো। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ, আমি হ্যাঁ। আসি। আর যদি কোনো প্রশ্ন যেগুলো আছে হ্যাঁ, সেগুলো তোমার উত্তর দিব স্যার। এই মিনাজ, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। তোমাদের, হ্যাঁ, তোমাদের কথা থাকলে বলো, আমি লিভ নিলাম। জি স্যার, ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা। আচ্ছা। আপু, আরেকটা কোশ্চেন ছিল যে জার্মানিতে নাকি ইংলিশ সব কোর্স গুলা একটু কম আর কি, তো এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কোনো ভেরিয়ার করে কিনা বা সরি, ইংলিশ আমি একটু শুনতে, যে ইংলিশে কোর্স গুলো কম আর কি, বেশিরভাগ কোর্স হচ্ছে জার্মানি ল্যাঙ্গুয়েজে, তো এটা আসলে কতটুকু ব্যারিয়ার, কতটুকু না, বেরিয়ার? এটা এটা একটু ভুল ধারণা। তুমি যখন যত হায়ার ডিগ্রিতে যাবে তত ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কমতে থাকে। আমার আমার কোর্সে তো কোনো জার্মান ল্যাঙ্গুয়েজ মানে কোর্স নাই, আমি যেটাতে করি। বড় ভার্সিটি গুলোতে, যেটা বললাম, বড় ভার্সিটি গুলোতে সবই ইংলিশ
স্পিকিং থাকে, ইংলিশ কোর্সগুলো তাই থাকে। আর মাস্টার্স কোর্সগুলো অধিকাংশই ইংলিশে হয়। তো কিছু যেগুলো জার্মান, আমি তো বললাম যখন অ্যাপ্লিকেশন করবে ওইখানে অপশন থাকে যে ল্যাঙ্গুয়েজ চুজ করার ক্ষেত্রে কোনটা থাকে, তো ইংলিশ দিয়ে দিলে তোমাকে জার্মান ল্যাঙ্গুয়েজে যে কোর্স সেটা আর দেখাবে না। আর আপু, কেউ যদি ফুল ফান্ডেড স্কলারশিপে যেতে চায় বা কোনো গভর্নমেন্ট স্কলারশিপে যেতে চায়, সেটা নিয়ে যদি ও একটু বলতেন। আচ্ছা, ফুল ফান্ড স্কলারশিপ বলতে আসলে কি বোঝে এই প্রশ্নটা একটু মানে এটা হচ্ছে সোসাইটির একটা মানে কি বলবো হাইপ, ওভার হাইপ একটা কথা। ফুল ফান্ড বলতে আসলে কি বোঝে আমি জানি না, যারা প্রশ্নটা করে। ফান্ডিংটা আসে হচ্ছে সাধারণত কি তোমার টিউশন ফিজের জন্য, কারণ বাইরের দেশের অধিকাংশ কোর্সে টিউশন ফিস হাই থাকে। ইউএসএ, ইউকে, যে যে দেশগুলোতে বলো, সেখানে পার সেমিস্টার তোমাকে 10,000 থেকে 15,000 ইউরোর মতো করে বা ডলারের মতো করে পার সেমিস্টারে দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে তোমার জার্মানিতে আমি যখন বললাম অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে নো টিউশন ফিস, ইউনিভার্সিটিগুলোতে যদি তুমি চান্স পাও সেক্ষেত্রে তো তোমার ফান্ড নিয়ে চিন্তা করতে হচ্ছে না। যে ফান্ড নিয়ে তোমার চিন্তা করতে হচ্ছে তোমার লিভিং এক্সপেন্সের জন্য, এটার জন্য তুমি কতটুকু টাকা পাবা। তো এটা তো তোমাকে কাজ করে তোমাকে তুলে নিতে হবে, আমি যেটা বললাম ওয়ার্ক পারমিট থাকবে। এটার বাইরে দুটো স্কলারশিপ খুব পপুলার, যেটা একটা হচ্ছে ড্যাড আর একটা হচ্ছে এরাসমুস। আর ড্যাড যেটা, এটাতে হচ্ছে পার মান্থ 800 ইউরো করে দেয়, এর বাইরে দিবে না। এবং তোমাকে সাবজেক্ট রিলেটেড হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছর, কোনো স্টাডি গ্যাপ থাকা যাবে না। এবং 800, এবং তোমাকে 2 বছর পরে তোমাকে ব্যাক করতে হবে। তো আমি তোমাকে মোটামুটি অ্যাকোমোডেশন খরচ সহই দিলাম, তো স্কলারশিপ দিয়ে আসলে পেটে ভাতে চলা খুব কঠিন হয়ে যায়। তো এটা একটু কঠিন একটা। আর এরাসমুসের যেটা কথা, এরাসমুসটা হচ্ছে জার্মানির কোনো স্কলারশিপ না, এটা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কয়েকটা ভার্সিটিতে সেমিস্টার ভাগ করে করে দেয়। এখানে একটা সেমিস্টার, ওখানে একটা সেমিস্টার, একটা দেশে আরেকটা সেমিস্টার, 4টা সেমিস্টার 4টা দেশে দেয়। তো সেক্ষেত্রে কোর্সগুলোতে হয় হচ্ছে খুব উম, দ্রুত যায়, এবং এই মাস্টার্সের মতো কোনা হয় না। তো কারো যদি লং টার্ম প্ল্যান থাকে যে না আমি থাকতে চাচ্ছি বা আমি আরো ডিগ্রি নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আহ, এই দুটো স্কলারশিপ অপশন থাকলেও খুব একটা রিকমেন্ড করা হয় না, এবং পাওয়াটাও একটু কঠিন হয় এটা। আর কারণ ড্যাডে তুমি জার্মানিতে আসতে পার, এরাসমাসে জার্মানিতে আসতে ডিরেক্টলি পারবে না, হয়তো 4টা কান্ট্রি মিলে ভাগ হয়ে যাবে সেক্ষেত্রে এইটা। আর হচ্ছে আপু, অ্যাপ্লাইমেন্টে যারা পড়ে তারা আসলে মূলত ক্লাব করা থেকে শুরু করে বা কোনো একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকে, এইসবে খুব একটা আগ্রহ দেখায় না। তো যারা বিদেশে পড়তে যেতে চায় কিংবা ইন ফিউচারে ক্যারিয়ারে গ্রোথ করতে চায় ভালো মতো, তাদের জন্য আসলে ক্লাব করাটা কতটুকু ইম্পর্টেন্ট, আমি তো মানে জার্মানি যেটা perspective বললাম মোটামুটি 2বার মনে হয় বললাম যে আমি যখন ছিলাম তখন আমি আর রাশিয়ান ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব, RHSC মনে হয়েছিল ওটা, হায়ার স্টাডি ক্লাব, হ্যাঁ RHSC সেটা ছিল। তো এখন এটা জানি না আছে কিনা, আমি ওই ক্লাবে ছিলাম, ওটা বিজনেস ফ্যাকাল্টির কয়েকজন ভাইয়া এবং আমাদের কিছু ফ্রেন্ড মানে আমাদের ব্যাচমেট 2-1 জন চালাতো। তো সেখানকার সেমিনার গুলোতে অ্যাটেন্ড করতাম। তো নিজেরাই সবকিছু অর্গানাইজ করতে হবে, নিজেরাই করতে হবে তা না করলেও লিস্ট যেগুলো হয় সেগুলোতে অ্যাটেন্ড করো। আমি তো যখন যেতাম তখন আশেপাশে কোনো অ্যাপ্লাইড ম্যাথের স্টুডেন্টকে দেখতাম না, এবং আমি আবার যখন যেতাম আম, এবং হাসির পাত্র হতাম, কারণ আমার সিজিপিএ তো ভালো না। আমি কেন হচ্ছে উম, ওইখানে যাব, তাই না? মানে যারা 3.5 পায় বা ফার্স্ট ইন থার্ড তারা তো বিদেশে পড়তে যাবে, তুমি আর না, এরকম একটা হাসির সিচুয়েশন হতো। তো এটা খুবই একটা মানে ফানি মেন্টালিটি। তো এটা থেকে বের হও, এটা নিয়ে চিন্তা নেই। কিন্তু এটা নিয়ে আবার আবেগিত হয়ে বলো না যে হ্যাঁ রেজাল্ট কিছু হলেই হবে না, কোনো মতে পাশ করলেই হবে, আপু তো বলছে বিদেশ গেছে, এরকমও নয় বিষয়টা আসলে। উম, তো হচ্ছে কিন্তু এটা একটা মোটামুটি একটা রেজাল্ট সবারই থাকা দরকার সবকিছুতে, আর পরিশ্রম করার মানসিকতা থাকা দরকার। তো এই ক্লাবগুলোতে যাও, নিজেরা যদি ক্লাব অ্যাটলিস্ট অ্যারেঞ্জ অর্গানাইজ করতে না পারো, অন্য যেগুলো হয় হায়ার স্টাডি ক্লাব বলো, সায়েন্স ক্লাব বলো, অনেক ক্লাব আছে কিন্তু, এখন জানি না এখন আছে কিনা, আমাদের সময় ছিল। সেই ক্লাবগুলো যদি একটা সেমিনার করে একটু খোঁজ রাখো যে কবে হবে সেমিনার, একটু অ্যাটেন্ড করলো, 100 টাকা বা 50 টাকা হয়তো ফি হবে। আমরা 100 টাকা 500 টাকা চাঁদা দিয়ে পিকনিক করতে পারি, কিন্তু সেমিনার গুলোতে টাকা দিতে গেলে একটু খারাপ লাগে, ভালো লাগে না, এটা একটু সমস্যা। তাহলে এটা থেকে বের আছে। হই। আর তোমার তো আর সবাইকে বলবো যে তোমাদের ইচ্ছা তোমাদের কাছে, তুমি কতটুকু চাও, তুমি কতটুকু দিতে পারো। আমি যেটা বললাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা, আমি স্যারকে বললাম এখন এটা একটা লং বা প্রসিডিওর, এখন সিলেবাসটা চেঞ্জ করাটাও কঠিন। তো যদি পারছো না নিজে থেকে শেখার চেষ্টা করো,
নিচে থেকে করো। আমি জানি না, কিছুদিন আগে আমাকে একজন মেসেজ দিয়েছিল, তো ওরা নাকি 2-3 জন ফ্রেন্ড আসতে চাই, কত সেশনের আমি ঠিক জানি না। তো অ্যাপ্লাই করছে, অনেক দূর কাজ করছে, তাদের কাজটা বেশ মানে অনেক দূর আগায় গেছে। তো তাদেরকে বলবো, তাকে আমি বলছি হ্যাঁ জার্মান ল্যাঙ্গুয়েজ শেখো, যদি আসতে চাও কাজ করা শুরু করো, কারণ এটা তো একটা উম, লম্বা সময়ের প্রিপারেশন, এখানে এসে হাবুডুবু অথই জলে না পড়া। কিন্তু অ্যাপ্লাইড ম্যাথের স্টুডেন্টরা ভালো করবে, ভালো করার মতো হলে ভালো করবে, কেন করবে না? সবাই ভালো করবে ইনশাল্লাহ। তবে ধন্যবাদ তবে আপু। আর তবে টোলো না, মানে হচ্ছে একবার এদিকে একবার ওদিকে একবার এদিকে এইরকম, মানে লাফালাফি না করে একটা একটা দিকে ফোকাসড হই। প্রথম কথা, তুমি কি চাও সেটা ডিসাইড করো, তোমার ফ্যামিলি কি চায় সেটা ডিসাইড করো, দেন কোন কান্ট্রিতে যেতে চাও, সব কয়টা কান্ট্রির পজিটিভ নেগেটিভ সাইড চিন্তা করো। আমি কোথায় যেতে চাই, আমার কি দরকার, আমি কতটুকু এফোর্ট দিতে পারবো সেটা দেন ফাইনালাইজ করো যে না, আমার মনে হচ্ছে এটাই আমার ফাইনাল ডিসিশন, আমি এখানে যাব। যেমন জার্মানিতে রিসেন্টলি দেখলাম একটা ছেলে আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্ট আছে, ও মনে হয় কানাডা গেছে, ওর কাছ থেকে কানাডার কথা শোনো। একটা আপু মনে হয় ইউকেতে গেছিল, আমার একবার সিনিয়র আপু, তার কাছে ইউকের কথা শোনো। সবগুলো শুনে তোমরা একটা সামারাইজ করো, নিজে নিজে থেকে ডিসিশন, ফ্যামিলির সাথে কথা বলো যে আমি এরকম যেতে চাচ্ছি, আমার এরকম লাগবে, এতটুকু কন্ট্রিবিউট করতে পারবে কি পারবে না। আর এই ভয়গুলো থেকে বের হও যে কোনো টাকা পয়সা খরচ করবো না, চীন জাপান যাব, গেলে আমার আর কিছু দিব না, কোনো কিছু দরকার নেই। তো এইগুলো থেকে বের হতে হবে, একটু পরিশ্রম করার মানসিকতাটা বাড়াতে হবে। আপু ধন্যবাদ। আর যারা অডিয়েন্স আছে তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ হ্যান্ড রাইজ করে টপিকে কোয়েশ্চেন করুন। আর যার কারো যদি কোনো প্রশ্ন থাকে, কেউ প্রশ্ন করতে পারো, আমি আছি মোটামুটি। কেউ মাইক্রোফোন অন করে কোশ্চেন করলে করতে পারো, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম আপু। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে আপু, আমরা যারা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এ পড়ি তাদের অধিকাংশ হচ্ছে ফার্স্ট চয়েস থাকে যে মাস্টার্স ডেটা সায়েন্স নিয়ে পড়ার। এখন যদি আমাদের যদি এরকম ইচ্ছা থাকে তাহলে হচ্ছে আমাদের এখন থেকে হচ্ছে কি কি বিষয় হচ্ছে ফোকাস রাখা দরকার, যে আমরা যদি ভবিষ্যতে ডেটা সায়েন্স নিয়ে পড়তে চাই হুম। তাহলে কি কি স্কিল গুলো অর্জন করলে আমাদের পরবর্তী ধাপে যেতে হচ্ছে সুবিধা হয় আর কি। আচ্ছা, তো সেই ডেটা সায়েন্সের নিয়ে পড়ার জন্য প্রথম বলবো যেটা, প্রথম কথা, আগেও বলছি আবার বলছি, পাইথন ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। এটা খুব জরুরি, প্রোগ্রামিং স্কিলটা খুব জরুরি। পাইথন ছাড়া তুমি আসলে কাজ করতে পারবে না, কেউ আহ, কাজ দিতেও চাইবে না। আর 2 নম্বর হচ্ছে, ডেটা সায়েন্স রিলেটেড কিছু ওপেন ফ্রি কিছু কোর্স থাকে, কোর্সেরা বা অন্য জায়গায় তুমি দেখবা, সেই কোর্সগুলো করা শুরু করো, দেখবা ধীরে ধীরে বুঝতে পারবা কারণ বেসিক স্ট্যাটিস্টিক্স এর কিছু জিনিস লাগে। কারণ আমাদের স্ট্যাটিস্টিক্স আছে, কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্স যে জিনিসগুলো পড়ে সেটা খুবই একদমই মানে পুরাতন ধাঁচের পড়ালেখাগুলো। তো আমি বলবো যে হচ্ছে তুমি ডেটা সায়েন্স রিলেটেড কোন একটা কোর্স সার্চ করো, গুগলে র্যান্ডম সার্চ করো, দেন দেখো যে কি কি অপশন দিচ্ছে, কি কি অফার আছে, সেই কোর্স আসলে কি কি রিলেটেড, পড়তে লাগো, তখন দেখবা প্রচুর ম্যাথমেটিক্যাল টার্ম আসবে। যখন এখানে যখন পড়লাম, আমি দেখতাম প্রচুর ম্যাথমেটিক্যাল টার্ম আসে, ম্যাথমেটিক্স এর অনেক কিছু পড়তে হয়। তখন সেই টার্মগুলো দেখবা যে তুমি আসলে ক্লাসে পড়ছো, তোমার শব্দগুলো পরিচিত, থিওরিটাও তুমি পড়ছো, কিন্তু তুমি মুখস্থ করে গেছো বা পাশ করার জন্য পড়ছো, কিছু জানো না। তখন ওই থিওরিটা আরেকবার তুমি রিভাইজ করো, ক্লাসে যেটা পড়েছে এটা একবার একটু দেখো, দেখে তারপরে যখন তুমি আবার পড়তে যাবা দেখবা যে হ্যাঁ বুঝতেছি কাজটা কি হচ্ছে। তো আমি বলবো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখো ফার্স্ট, দেন কোর্স রিলেটেড যা যা আছে, বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে সময় লাগবে, ধীরে ধীরে শেখা শুরু করো, সময় লাগবে। দেন 2 নাম্বার হচ্ছে ডেটা সায়েন্স সার্চ করে দেখো কি কি ফ্রি কোর্স আছে, বা ইউটিউবে সার্চ করে দেখো রিকোয়ারমেন্টস কি লাগবে সেগুলো তুমি দেখো, সেই দেখে প্রিপারেশন নাও। আচ্ছা আপু, আরেকটা কোশ্চেন হচ্ছে যে য- ধরেন আমি এই স্কিল গুলো অর্জন করলাম, হচ্ছে একটা ইউনিভার্সিটিতে আমি 3টে সাবজেক্ট দিতে পারবো। হুম। যেমন হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে আপনার ডেটা সায়েন্স দিলাম, তারপর হচ্ছে হুম। যে আপনার অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স দিলাম, তারপর হুম। হচ্ছে ম্যাথমেটিক্সটা দিলাম। হুম। এখন হচ্ছে আমার ডেটা সায়েন্সটা পাওয়ার পসিবিলিটি কতটুকু? এটা আর যদি না হয় সেক্ষেত্রে, আর যদি না হয়, যদি
অ্যাপ্লাইড ম্যাথ বা হচ্ছে ম্যাথমেটিক্স আসে, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে যে ডেটা সায়েন্সে। হ্যাঁ, আমি সেক্ষেত্রে বুঝতে পারছি। আমার না, করণীয় কি? এটা এটা একটু কমপ্লেক্স, আর এটা আসলে ডিপেন্ড করে, বুঝছো? কারণ তোমার যখন ওই ভার্সিটিতে যদি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অলরেডি থাকে কোর্সটা, তো দেখা যায় কি যে তোমার সিলেবাসটা কিন্তু অ্যাপ্লাইড ম্যাথের সাথে হুবহু মিলে যাচ্ছে, কারণ তোমার ব্যাচেলারটা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে। তো স্বাভাবিকভাবেই চাইবে না যে তোমাকে ডেটা সায়েন্সে দিতে। তো তোমার অফার লেটারটা দেখবা যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সেই আসছে। আহ, এই সম্ভাবনাটা খুবই বেশি থাকে। তো এই জন্য দেখা যায় মানে কোন একটা ভার্সিটিতে যদি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থেকে থাকে, তখন অ্যাপ্লাইড ম্যাথের স্টুডেন্ট অন্য কোর্সে অ্যাপ্লাই করলে সাধারণত অফার লেটার পাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? জি আপু, ধন্যবাদ। আর যদি আচ্ছা। মানে না হয় তাহলে হচ্ছে যে সেক্ষেত্রে করণীয় কি, মানে হচ্ছে আবার নতুন করে অ্যাপ্লাই হ্যাঁ, এটা করতে তো হবে? এটা তো একটু লাকের উপর ছেড়ে দিতেই হবে, এবং একটু বেশি অ্যাপ্লাই করলা সেক্ষেত্রে পজিটিভিটি বাড়ে। আমি তো অ্যাপ্লাই করছিলাম টোটাল তিনটা, টিউ ডামস্ট্রিটে একটা, আর জোহান্স ইউনিভার্সিটি গুটেন্সবার্গ মাইন্সে দুইটা, একটা ভার্সিটি দুইটা কোর্সে। আমি একটা থেকে রিজেক্ট খাইছি, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স। কিন্তু আমি আর একটা কোর্সে চান্স পাইছিলাম মাইন্সের ওইটাতে, মেট্রোলজিতে। কিন্তু ওইটা তখন ছিল হচ্ছে অন পার্সন, আমার হাইব্রিড অপশন ছিল, আমাকে আসতে হবে। কিন্তু তখন তো এম্বাসি বন্ধ ছিল, আমি ওই ওই কারণে ওই ইউনিভার্সিটিতে ভর্তি হইনি। আর ওটা ভার্সিটির র্যাঙ্কিংটা পিছনে ছিল। কিন্তু যেহেতু বায়ো অ্যান্ড টেক মানে কোভিড এর ভ্যাকসিন আবিষ্কার হয়েছে ওই ভার্সিটি থেকে, তাই একটু আমার শখটাও বেশি ছিল যে ও ভার্সিটিটা মনে হয় ভালো। কিন্তু আহ, ওটাতে ভর্তি হয়নি, কারণ এনরোলমেন্টের আমার হচ্ছিল না তখন, মানে অন পার্সন সম্ভব না আমার পক্ষে। তাই আমি টিউ ডামস্টারটা চুজ করছি। তো সেক্ষেত্রে একটু রিস্ক নিতে হবে, একটু ভেবে চিন্তে। আর আল্লাহ আল্লাহ করে থাকো, রাখে আল্লাহ মারে কে আর কি। জি আপু, ধন্যবাদ। আর কারো যদি কোশ্চেন থাকে তাহলে একটু মাইক অন করে কোশ্চেনটা আমরা শেষ করতে পারি না। আসসালামু আলাইকুম আপু। আসসালাম। আপু, আমি এবার আছি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথে ফার্স্ট ইয়ারে আছি। তো এখন থেকে আমাদের পড়াশোনাটা কেমন ভাবে করা উচিত সেটা যদি একটু বলতেন। আহ মানে কেমন ভাবে করা উচিত, মানে তুমি কি জার্মানিতে আসতে চাও সেই পার্সপেক্টিভ থেকে বলছো, নাকি তুমি দেশে বিসিএস দিতে চাচ্ছ সেটা থেকে বলছো? না মানে বাইরে যাওয়ার তো ইচ্ছা ছোটবেলা থেকেই আছে। তো আচ্ছা। পরিবার থেকেও তেমন সাপোর্ট আছে, তবে আচ্ছা। পরিবারের যে একটা প্রবাবিলিটি সেটা তো নাই। তো সেইভাবে কেমন ভাবে পড়ালেখা করলে আমি যাইতে পারবো এরকম। আচ্ছা, তো আমি তো পুরো মানে সেশনটা জুড়ে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে তুমি নিজেকে প্রিপেয়ার করো, যতটুকু রেজাল্ট ভালো, অ্যাবভ 3 রেজাল্ট ইজ সাফিসিয়েন্ট, কিন্তু অ্যাজ মাচ অ্যাজ পসিবল যত ভালো করা যায়। হ্যাঁ, 3 এর উপরে থাকলে ভালো, বা 3 এর নিচে থাকলেও যে কেউ আসতে পারেন এটা নয়, অনেকেই পারে, কারণ অনেক ধরনের ভার্সিটি আছে। তো সেটা এটা এটা নিয়ে এত সিজিপিএটা নিয়ে যে কাহিনী, বা সিজিপিএ যাদের কম তারা মানে ব্যাক বেঞ্চার, এই মিথটা থেকে স্যাররা হয়তো এগ্রি করবে না, কিন্তু এই মিথটা থেকে বের হয়ে আসা উচিত। এবং বের হয়ে আসো, আমার মনে হয় সবাই আসবে। এবং যারা শুধু ভালো সিজিপিএ তারাই শুধু ভালো ছাত্রী বা ভালো কিছু করে, উম, এই চিন্তাটা বাদ দাও। কারণ এটা তোমার একটা টোটাল প্যাকেজ, তোমার এইচএসসি রেজাল্ট, তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তোমার আদার অ্যাক্টিভিটিস, তোমার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, তারপরে তোমার মোটিভেশন লেটার, তারপরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সবকিছু মিলে তোমার রেজাল্টটা থাকবে। তো যেহেতু তুমি এখন ফার্স্ট ইয়ারে পড়ো, তো আমি তোমাকে আজকে যেটা স্লাইড দিলাম, তুমি সেখানে তোমার চেক লিস্ট করো যে তোমার কি কি আছে। তুমি আইএলটিএস তুমি 7 টার্গেট করো, তোমার রেজাল্টটা অনেক কম, তুমি সেক্ষেত্রে আইএলটিএস 7 টার্গেট করো, বা 7.5 টার্গেট, 7.5 টার্গেট করো, যে না, আমার রেজাল্ট যেহেতু কম, কোনোভাবে আমি রেজাল্ট করতে পারছি না, আমি আইএলটিএসটাতে একটু ভালো করি। বা আমার ইউএসএ যাওয়ার শখ, আমি জিআরইটা দিই। বা এখন ইউএস এর অনেক ইউনিভার্সিটি আছে যারা জিআরই উঠাই দিছে, জিআরই লাগে না। তো সেখানে তুমি সেগুলো তুমি ট্রাই খোঁজার চেষ্টা করো। দেন তুমি বুঝে গেলে যে আচ্ছা ঠিক আছে, আমার আইএলটিএস এটা আমি ব্যালেন্স করতে পারলাম, সিজিপিএ এটা ব্যালেন্স করতে পারলাম, এখন আমি দেখি আমার কি কি সফট স্কিল নাই। আমি এখন পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন বানানোর চেষ্টা করি, প্রেজেন্টেশন বানানো আমি একা একাই দেওয়ার চেষ্টা করি। আমি দেখি রিসার্চ সেমিনার গুলো কিভাবে, আমি দেখলাম তুমি টেড টকে কিছু ইয়ে দেখো, ইউটিউবে সার্চ করে টেড টকের কিছু প্রেজেন্টেশন গুলো দেখো যে তারা কিভাবে কথা বলে। এটা স্পিকিং এ, আইএলটিএস স্পিকিংও তোমাকে হেল্প করবে।
নিজেকে তুমি বুঝলে, হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে এই 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 জিনিসটা আমি আসলে ভালো পারি। তারপর তুমি দেখো যে তোমার আসলে কোনটা ভালো লাগছে। অনেকে আছে এখন ডেটা সায়েন্স, মেশিন লার্নিং খুব হট টপিক, আমি মেশিন লার্নিং এর দিকে যেতে চাচ্ছি, তাহলে মেশিন লার্নিং রিলেটেড কিছু কোর্স করার চেষ্টা করো, বা চিন্তা করো যে হ্যাঁ ওয়ার্ল্ড এখন আগায় গেছে 50 ধাপ, আমরা বাংলাদেশ পিছায় আছি 50 ধাপ পিছায় আছি, আমি অন্ততপক্ষে 25 নিজেকে আগায় নিয়ে যাই, যাতে করে আমার ওখানে 25 ধাপ দৌড় দিতে হয়। এইভাবে নিজেকে আগাও, গুছায় নাও, ভাগ করে করে নাও। হ্যাঁ আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার এই এই কাজগুলো করব, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার আমি এই এই কাজগুলো করব, তারপর ফোর্থ ইয়ারে আমি আসলে একদম শেষ, আমার এখন শুধু পাসপোর্ট টো রেডি আছে, আমি জাস্ট শুধু অ্যাপ্লাই করব, ব্যাচেলার রেজাল্ট পাবো, আমি আইএলটিএস দিব, আমি তারপর ভিসা অনলাইন অ্যাপ্লিকেশন করব, অফার লেটার পাবো, ভিসা পাবো, দেন শিওর, বাই। আচ্ছা আপু, আরেকটা বিষয় যে আমাদের পরিশ্রমের বিষয়টা বললেন, যে পরিশ্রম আসলে আপু করতে পারবো অনেক, সমস্যা নাই। তো পরিবার থেকে যে একটা আর্থিক বিষয় আছে, তো ওই হুম। বিষয়টা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। তো ওইখানে তো মনে করেন অনেক পরিবার আছে, মনে করেন অনেক কিন্তু পোর হ্যাঁ ফ্যামিলি থেকে আসা হ্যাঁ হ্যাঁ এখানে অবশ্যই। ভার্সিটিতে। হ্যাঁ তো আমি আমি তো ওই ওই সেক্ষেত্রে তুমি দেখো যে দেখো সবার আসলে সব ক্যাপাবিলিটি তো হবে না, এটা স্বাভাবিক, সবার পক্ষে সবকিছু সম্ভব নয়। এটা 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 আমাদের ফেট, কারণ ওয়ার্ল্ডটা তো ইকুয়াল না সবার জন্য, তাই না? তো তুমি সেক্ষেত্রে দেখতেছো যে জার্মানিতে যেহেতু টিউশন ফিজের সমস্যা নাই, তোমার স্টাডি কমপ্লিট করার তোমার একটা প্রেশার দেওয়া হচ্ছে না কত দিনের মতো, আহ, তুমি তাহলে অন্য কোনো কান্ট্রি দেখো যেগুলোতে হচ্ছে হাতে কিছু টাকা দেবে। তুমি সেক্ষেত্রে জাপান বা চীনকে টার্গেট করো, যে আমি ওখানে জাপান বা চীনে একটা মাস্টার্স করলাম, তাহলে আমি মোটামুটি একটা আইডিয়া পেলাম, ওকে আমার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার পড়ালেখা এরকম হওয়া উচিত। দেন তুমি সুইচ করলে ইউরোপের কোনো কান্ট্রিতে, দেন বা তুমি জাপানে থেকে গেলা বা কানাডাতে চলে গেলা, এটা তোমার উপর ডিপেন্ড করে। তো আহ, সবাই জার্মানিতে আসতে পারবে, বা এত টাকা ব্লককে দেখানো 1 বছর করে স্টোর করে রাখা, এটা সবার জন্য পসিবলও হয় না। তো সেক্ষেত্রে তুমি এরাসমাসের জন্য ট্রাই করে দেখতে পারো। আমি যেটা বললাম, আমি যেহেতু এরাসমাসে নিজে অ্যাপ্লাই করি নাই, এবং এটা আমার কাছে খুব মানে খুব মানে রানিং একটা খুব মানে একদম দৌড়ের উপরের প্রোগ্রাম মনে হয়। তুমি ইউটিউবে কিছু সার্চ করো যে এরাসমাসের জন্য কি কি লাগে, কি কি হয়, সব ডকুমেন্টস অলমোস্ট সব সিমিলারই লাগে, হয়তো শুধু অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা হয়তো কিছু আগে বা কিছু পরে। তুমি একটু সার্চ করলা এরাসমাসের ক্ষেত্রে, বা তুমি অন্য কোনো দেশে দেখলা, ফিনল্যান্ডের ক্ষেত্রে আমি দেখছি ফিনল্যান্ডের ওয়েদারটা খারাপ হয়, কিন্তু ফিনল্যান্ডে কিন্তু দেখা যায় যে ফান্ডিংটা বেশ ভালো দেয়। তো সেক্ষেত্রে তোমাকে টাকা দেখাতে হয় না ব্লকের, বা অ্যামাউন্টটা কম দেখাতে হয়। জার্মানিতে যেমন 11,000 ইউরো দেখাতে হয়, ফিনল্যান্ডে সম্ভবত 5,000 ইউরো দেখাতে হয়। সেক্ষেত্রে তুমি ফিনল্যান্ডে একটা করতে পারলা মাস্টার্স করে, তারপরে তোমার সব খুব পছন্দ জার্মানি, তুমি সুইচ করলা। তুমি এটা তোমার উপর বললাম, তো তুমি চেকলিস্ট করো কি কি তোমার আছে, কি কি তোমার নাই, কি কি অ্যাটলিস্ট অ্যাচিভ করা সম্ভব, কি কি অ্যাচিভ করা সম্ভব না, দেন চুজ ইয়োর কোর্স, দেন চুজ ইয়োর কান্ট্রি, দেন অ্যাপ্লাই। আচ্ছা আপু, ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আরেকটা কোশ্চেন ছিল, সেটা হ্যাঁ হচ্ছে যখন আমরা ইন্টার পাস করে বিশ্ববিদ্যালয়ে যখন চলে আসি আর কি, তখন মনে করি যে আমরা সবই বুঝি, হ্যাঁ কিংবা কারো কোনো কথা শুনতে চায় না, সেটা কেরিয়ারের গ্রোথের জন্য হোক বা নিজের ডেভেলপমেন্টের জন্য হোক। তো সেক্ষেত্রে আসলে কোনো একজন মেন্টর শিপের আন্ডারে থাকা এটা কতটা গুরুত্বপূর্ণ, আর থাকলে সেক্ষেত্রে কাকে মেন্টরশিপ হিসাবে মানা যায়, কিংবা আহ কার মেন্টরশিপের আন্ডারে থাকলে বেশি বেটার হয় লাইফের জন্য, কিছু যদি বলতেন। আম, হ্যাঁ এটা একটা খুব জটিল প্রশ্ন আসলে, এবং সিস্টেমটাও খুব কঠিন। প্রথমত যেমন আমি যেমন যেটা বললাম, যে প্রথম আমি যখন ভার্সিটিতে ভর্তি হই, আমার নিজের এক্সপিরিয়েন্সটাই বলি, প্রথম 2টা বছর আমার খুব মানে পাসিং বলের মতো লাগতো নিজেকে, মানে এপারে একবার যাই ওপারে একবার আসি, একবার ভাবি যে হ্যাঁ ডিপার্টমেন্টে খুব এফোর্ট দিব, দিয়ে আমার কিছু ভালো হবে, আর না হলে মাঝে মাঝে ভাবতাম যে না আমি বিসিএস এর জন্য পড়ালেখা করবো, এবং আমার টেবিল ভর্তি বিসিএস এর প্রচুর গাইডেড ছিল, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যন্ত। এরকম একটা মানে অনেক গাইডেড ছিলাম, আমি খুব মোটিভেটেড ছিলাম, এবং আমার বাসা থেকেও খুব মানে আমার মা মানে চাইতো খুবই যে আমি বিসিএস দিই, এবং বিসিএস দিয়ে আমি কিছু করি। এবং যখন হয় না, দে আর ভেরি হ্যাপি উইথ দ্যাট মাই ডিসিশন, রেসপেক্ট দ্যাট। বাট সমস্যা হচ্ছে বিয়ে করে যেতে হবে, এটাও একটা প্রবলেম ছিল আমার জন্য, অনেক বড় একটা লম্বা জার্নি। তো এই জন্য আমি বলি কি আমি নিজে এরকম হতাশ হয়ে থাকতে থাকতে নিজে তারপর ডিসিশন নিলাম যে না আসলে এই ডিপার্টমেন্টে আসলে আমাকে কেউ কিছু গাইড করতে পারবে না। আমি যখন বুঝলাম আসলে আমি আমি কেউ আমাকে নাই কথা বলার মতো, কারণ অধিকাংশই এই মনে করো ভেরি ভেরি আনফর্চুনেটলি বাংলাদেশে রাজশাহী ভার্সিটিতে সবাই এই প্রেমের গল্প করে, এই গসিপ করে, এর বাড়িতে কি হলো ওর বাড়িতে, এইসব নিয়ে থাকে, কারো কোনো মোটিভেশন নাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো কি
ফ্রেন্ড চুজ করা বা তোমার মেন্টর বা গাইডকে চুজ করা, এটা খুব কঠিন একটা ডিসিশন। কিন্তু আসলে কোনো পার্টিকুলারলি টিচার তোমার মেন্টর হবে বা সেই তোমাকে গাইড করবে, এটা হওয়ার কঠিন, কারণ আমাদের একে টিচারের সংখ্যা কম, ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি। এটা একটা কঠিন। তবে আবার সেই মেন্টর তোমার তোমার ডিপার্টমেন্টেই হতে হবে, এটাও খুব কম। কারণ আমি যখন এখানে আসি, এখানে কিন্তু একজন প্রফেসর মেন্টর থাকে, কিন্তু প্রফেসর মেন্টর হওয়ার আগেও কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা মিলে একটা মেন্টরশিপ প্রোগ্রাম হয়। তারা পেড, তারা তারা এটা তাদের চাকরি, তারা পায়। তারা গাইড করে যে কোন কোর্স নেওয়া উচিত, কোন দিকে যাওয়া উচিত, তোমার ডিরেকশন কি, কিভাবে কাজ করা উচিত, এগুলো প্রোগ্রাম থাকে। তো আমি তাদেরকে বলবো, স্টুডেন্টদেরকে স্পেশালি বলবো, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা একটু টলছে লাফাচ্ছ, আমার মনে হয় তোমরা নিজেরা একটু ডিসিশন নাও যে তোমাদের কি করা, তোমরা কতটুকু পারো। তুমি আসলে তোমার বড় অভিভাবক, তুমি তোমার সবচেয়ে বড় আর কি কম্পিটিটর। তো নিজেকেই নিজে অভিভাবক হিসেবে রাখো, নিজেই নিজেকে আর কি সবচেয়ে বড় গাইড মনে করো, এবং তুমি দেখো যে তোমার জন্য কোনটা ঠিক হবে বা কোনটা ভুল হবে। বা সব সময় সবটা ভুল হবে, সবসময় সবটা ঠিক হবে এমনও নয়। তবে কারো কথা শুনে অন্ধভাবে ফলো করাটাও একটু ভুল আমার মনে হয়। কারণ আমরা যখন ভার্সিটিতে পড়তাম তখন দেখতাম বিসিএস এবং সুশান্ত পাল অনেকের মানে রোল মডেল এরকম ছিল। তো এটাও খুব ফুল ডিরেকশন দিত। সবাই তো আর বিসিএস পায় না, বা সবার জন্য হয়ও না, সবার জন্য কারেক্ট ডিসিশনও নয়। তো আসলে একজন টিচারের আন্ডারে থাকা বা টিচারকে ফলো করা, এটা আমার মনে হয় না খুব একটা আহ, ভালো কোনো রেজাল্ট দেবে। বাট তুমি নিজে থেকে নিজেকে মোটিভেট করো, তবে গা ভাসায়ও না, স্রোতে গা ভাসানোর মতো কেউ হয়েও না। এটাই আর কি আমার কথা। ধন্যবাদ আপু। জি আপু, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তো, আর কি কোনো কোশ্চেন আছে কিনা যদি বলেন। আর কি কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে আমরা আর 5 মিনিটের মতো দেখি, না হলে আমরা সেশনটা ক্লোজ করতে যাচ্ছি আজকে। আচ্ছা, মোটামুটি আমরা 5 মিনিটের মতো দেখি, যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা আহ, মেবি আর কারো কোনো কোশ্চেন নেই, আমরা শেষ আমারও করতে ধারণা পারি। কারো কোনো প্রশ্ন নাই। তো ওকে, অনেক ধন্যবাদ সবাইকে, জি আপু, স্পেশালি। আপনাকে ধন্যবাদ আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য। অনেক ব্যস্ত, তারপরে না না আমাদেরকে সময় দিয়েছেন। না, আমার খুব ভালো লাগলো। ইনশাল্লাহ আমি দেশে যাব ডিসেম্বরে 11 তারিখে। দোয়া করো সবার। ইনশাল্লাহ আমি রাজশাহীতে গেলে দেখা হবে তোমাদের সবার সাথে। জি ইনশাল্লাহ, তখন আমরা একটা অফলাইন সেশন করে ট্রাই করবো। ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ আপু আপনাকে, ধন্যবাদ সবাইকে। বাই। এবং অডিয়েন্সদেরকে ধন্যবাদ এতক্ষণ ধরে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।